আজকের আড্ডায় একটা বিষয় ভ্রমণ। আজকে আমাদের চমৎকার একটা শিরোনাম আমরা পেয়েছি, পথের হাওয়ায় বাঁশুর বাজে। আজকে আমরা আড্ডা দেব ভ্রমণ সাহিত্য এবং আমাদের নিজেদের জীবনে ভ্রমণের অভিজ্ঞতা, এবং এই দুটোর মধ্যে কোথাও নিশ্চয়ই একটা সেতু আছে। সেই সেতু বন্ধনের জায়গাটা আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা সকলে মিলে একটু বোঝার চেষ্টা করব। আর আসলে ভ্রমণ তো অপার আনন্দের বিষয়, আর সেই আনন্দ নিয়েই আমরা বলতে চাই আজকে আসলে আনন্দ আড্ডা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি পথের হাওয়ায় কিশোর বাজেতে। আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে ভ্রমণ গদ্য কাগজের সম্পাদক, যেটি বাংলাদেশের বোধহয় এখন একমাত্র নিয়মিত ভ্রমণ পত্রিকা। আমাদের মাঝে উপস্থিত আছেন এই সম্পাদক মাহমুদ হাফিজ ভাই, উপস্থিত আছেন কবি, সম্পাদক, অনুবাদক আব্দুর রব ভাই, এবং আমাদের যুক্তর কর্মধার কবি, ভ্রামণিক অবশ্যই, এবং বাচিক শিল্পী এবং তথ্যচিত্র নির্মাতা নিশাত জাহান রানা। আজকে হ্যাঁ, অবশ্যই সংগঠক তো বটেই। তো আমরা শুরু করে দিই আমাদের আনন্দ একটা পথের হাওয়ায় কিশোর বাজে। আচ্ছা, প্রথমেই জানতে যাওয়াটা হচ্ছে আমাদের রব ভাইয়ের কাছে, কবি আব্দুর রব। ভ্রমণ সাহিত্য আমরা সকলেই ছোটবেলায়, মানে আমাদের দেশের, আমাদের জেনারেশনের কম বেশি সকলেই বোধহয় আমরা সৈয়দ মুস্তফা আলীর হাত ধরে ভ্রমণের গন্ধটা পেয়েছি। তো এবং ধীরে ধীরে যখন বিদেশি সাহিত্যের সাথে যোগাযোগ শুরু হয় কৈশোরকালে, তখন মনে হয় রুশ সাহিত্যেরও একটা প্রভাব এই প্রজন্মের মাঝে আছে। তো যেটাই হোক, আমরা আজকে আপনার কাছ থেকে একটু ভ্রমণ সাহিত্য নিয়ে আপনার যে অভিজ্ঞতাটা, আপনার পঠন পাঠন, সেটা একটু জানতে চাইবো আগে। আমার মনে হয় যে এটা ছোটবেলা থেকে আমি যখন পড়েছি ভ্রমণ সাহিত্য, তখন মনে হতো কি যে এতে কিছু বিপর্যয় থাকবে, কিছু রসবোধ সম্পূর্ণ ঘটনার ভিতরে কিছু হাসির খোরাক থাকবে, তারপরে হচ্ছে যে কিছু লেসন থাকবে, হ্যাঁ, বা মানুষের সম্পর্কে, যেমন আব্দুর রহমান সম্পর্কে যখন বর্ণনা করা হয়, তখন তার একটা ফুল ক্যারেক্টার, তার সমাজ, তার কালচার, এগুলোর কিন্তু একটা প্রতিফলন ঘটে। তো এভাবে ভ্রমণ সাহিত্যটা আমরা দেখে আসছি। এর বিবর্তনও হয়েছে কালের সঙ্গে সঙ্গে। একটা জিনিস ঘটেছে, যেমন ধরা যাক যে ব্লগ সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ যখন ভ্রমণের ব্যাপারটা লিখতে শুরু করলো, তখন তারা আরেকভাবে লেখা শুরু করলো, যেখানে মানুষ খুব সহজে বুঝতে পারে যে কোথায় গেল, কি দেখলো, সেগুলোর বৈশিষ্ট্য কি, এবং তার সঙ্গে ছোট ছোট কিছু ইতিহাস, এটা ব্লগ সাহিত্যে আসলো। তারপরে আবার যখন আরও ভ্রমণ, এখন দেখি আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীব্যাপী কিন্তু ভ্রমণের একটা স্পিরিট বা একটা প্রচল কিন্তু এখন লক্ষ্য করা যায়। সেখানে আমরা যেটা দেখি, সেখানে মানুষ কিন্তু এখন তাদের নিজস্ব পথ বেছে নিয়েছে। ভ্রমণ সাহিত্যটাকে তারা প্রত্যেকেই প্রায় সংজ্ঞায়িত করে ফেলেছে। যেমন আমি ভ্রমণ সাহিত্যের ক্ষেত্রে আমি মনে করি, আমি যেহেতু অর্থনীতি ছাত্র, আমি ওখানে দেখার চেষ্টা করি যে এখানে ভ্রমণটা কীভাবে ওখানকার যে কালচার, ওখানকার যে আর্ট, ওখানকার যে মানুষের আচার ব্যবহার, তার ভিতর দিয়ে কীভাবে ব্যবসা বৃদ্ধি হচ্ছে। যেমন আমি আপনার এই দেশে যখন গেছিলাম, মায়ামিতে গেলাম, তখন একটা স্ট্রিটে দেখলাম যে স্ট্রিট আর্ট, প্রচুর স্ট্রিট আর্ট করা হচ্ছে। তা কেন করা হচ্ছে? এবং সেগুলো সব করা হচ্ছে বন্ধ গুদামের দেয়ালে, হ্যাঁ, দেয়ালে। তো ওখানে ওরা আসলে যারা এই ছবিগুলো আঁকছিল, তাদেরকে আসলে
ওখানকার ব্যবসায়ীরা মানে বিজনেস অ্যাসোসিয়েশনের লিডার ওদেরকে দেখে নিয়ে গিয়েছিল। ওরা বলেছিল যে দেখো এইসব গোডাউন টোডাউন বা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, তো তোমরা যদি এখন এই জায়গাগুলোতে ছবি এঁকে মানুষের দৃষ্টি আকর্ষণ করো। তো তখন যেটা ঘটলো, ওই ছবিগুলো সারা স্ট্রিটগুলো ভরে দিল ওই ছবিতে, যাওয়ার পরে মানুষজন গেলে এখন ওই স্ট্রিট আর্ট দেখতে যায়। তো স্ট্রিট আর্ট দেখতে যে পর্যটকদের সংখ্যা বাড়লো, আর পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফ্যাশন যেটা মানে লোকাল যেসব হ্যান্ডিক্রাফটস আছে, তারপর পোশাক আছে, সেসবের বাড়লো। তারপরে যারা এই আর্টগুলো করতো তারা তাদের স্টুডিও সবাই ওখানে খুলে ফেললো। তো দেখা গেল যে ওখানে কিন্তু আপনার ব্যবসার প্রসার ঘটে গেল শুধুমাত্র এই বিষয়কে কেন্দ্র করে। এখন আমি যখন ভ্রমণ করছি, অন্যরা হয়তো লিখবে যে আর্ট সম্পর্কে লিখবে, কিন্তু আমি দেখবো যে কিভাবে একটা রিভাইভাল অফ ইকোনমি বা অর্থনীতির যে পুনর্জাগরণ যেটা শুরু হলো, আমি সেটা দিয়ে দেবো। এর সঙ্গে সঙ্গে হয়তো আরো কিছু হিস্ট্রি দেবো, কেন তাদের এই অর্থনৈতিক পতন হলো, কিভাবে হলো, এসব বিষয়গুলো থেকে আমার ধারণা কিন্তু এক। আবার উনি যখন দেখবেন তখন উনি লিখবেন হয়তো হিস্ট্রি ব্যাপারে। আরেকজন আমাদের মনির সুলতান আছেন, আমাদের বাংলাদেশের সেরা, তিনি দেখেন যে আসলে প্রত্যেকটার ভিতরে একটা ফিকশনাল ব্যাপার রয়েছে। এখন এই যে ওনার সঙ্গে আমরা রিসেন্টলি একটা আলোচনা করছিলাম, সেখানে দেখলাম যে আসলে প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটাই শেষ পর্যন্ত তার ট্রেডটা, মানে সে যাই করুক না কেন তার ভেতরকার যে ট্রেড সেটা গড়ে তুলতে সাহায্য করে। ভেতরকার ট্রেড বলতে আমি এটা বোঝাচ্ছি, উনি একসময় কেস স্টাডি লিখতেন, উনি এনজিওতে কাজ করতেন এবং প্রচুর মানুষের যে ডেভেলপমেন্টের যে ভিলেজ ভিজিট করতেন সেগুলোর উপর লিখতেন। তো ওনার স্বাভাবিকভাবে ওনার লেখার ভিতরে একটা স্টোরি লাইন সবসময় থাকতো। তো সেই স্টোরি লাইনগুলো তিনি কিন্তু তার ভ্রমণ বিভিন্ন জায়গায় যখন যেতেন তখন ওরকম বিভিন্ন মানুষের কাহিনী নিয়ে লিখতেন। সো এইভাবে দেখেন যে আজকাল ভ্রমণ সাহিত্য কিন্তু আর একক কোনো সংজ্ঞায়িত করা যাবে না। আমি আপাতত এইটুকুই বলি, আমার কাছে মনে হয়েছে যে ভ্রমণ সাহিত্য ও বিবর্তিত হচ্ছে, ভ্রমণ সাহিত্য সমৃদ্ধ হচ্ছে এবং ভ্রমণ মানুষকে অনেকখানি আমি বলবো যে অনেক পরিস্থিতি করার সুযোগ করে দিচ্ছে। এখনই মাইক্রোফোনটা ছাড়বেন আর আপনার আরেকটু জানার আছে, মানে আড্ডায় তো দেখছি আপনার মানে ভ্রমণের ইচ্ছেটা কবে জাগ্রত হলো, মানে সেটা কি কৈশোরে নাকি আরেকটু বড় হয়ে? মানে আমি জানতে চাইছি যে ভ্রমণ পিয়াসু মনটা তো তৈরি হওয়াটা আমরা যে মানে আর কি বৈষম্যের সমাজের মধ্যে আছি থাকছি, মানে সমস্ত জায়গায় তো বৈষম্য, ভ্রমণটাকে অনেক ক্ষেত্রেই তো মানে পেশার সঙ্গে যুক্ত করে সেটার একটা জাস্টিফিকেশন লোকে দাঁড় করায় কাজের সঙ্গে। কিন্তু আমি যে শুধু ভ্রমণ করতে যাব বা এই যে ভ্রমণের ইচ্ছে, পৃথিবীকে দেখার ইচ্ছে, নতুন কিছু জানার ইচ্ছে, মানে এই ইচ্ছেটা কি করে তৈরি হয়? কারণ এটা তো আসলে খুব একটা শ্রেণী বিভক্ত সমাজ না, এখানে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিছু কিছু অবস্ট্যাকলস থাকে। কিন্তু ভ্রমণটা এই যে এটাকে নেয়া, এদিকে যাওয়া, এই ইচ্ছেটা কোন সময় কিভাবে জেগেছে এবং এখানে সাহিত্যের কোনো ভূমিকা আছে কিনা এটা একটু যদি বলেন। দুটা ঘটনা আমাকে ভ্রমণ পিপাসী করে তোলে। একটা ঘটনা, আমি যখন আমরা ছাত্র রাজনীতি করতাম তখন চীন আমাদের কাছে খুব মানে মক্কার মতো মনে হতো। তো তখন আমরা স্বপ্ন দেখতাম যে চীনে একবার যেতে হবে, নষ্ট দুনিয়ার দেশে একবার যেতে হবে। ইভেন আমি রাত্রে স্বপ্ন দেখা শুরু করলাম চীনের একটা পুকুরের পাশে একটা হাঁস মানে রয়েছে, সেরকম দৃশ্য পর্যন্ত দেখে স্বপ্নের ভিতরে। তো এটা একটা ছিল আমার বিপুল আগ্রহের ব্যাপার। আর আমি যখন প্রথম বিদেশ ভ্রমণ করি তখন আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছিলাম, বাঙ্গালোরে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে যেটা হয়েছে কি, প্রথম বিদেশে যাচ্ছি, এখান থেকে যখন আমার বন্ধু সাংবাদিক ও এই পাশ থেকে পার করে ওই পর্যন্ত গেলাম, যাওয়ার পর আমি ভয় আর নড়ছি না। এখন আমি শুনছি অনেক টাউট থাকে, ঠক থাকে, সুতরাং আমার যে টাকা পয়সা আছে সে যদি সব নিয়ে নেয় আমাকে কোনো বিপদে ফেলে, অনেকক্ষণ আমি বসে থাকলাম, প্রায় ঘন্টাখানেক, হ্যাঁ, জাস্ট ইমিগ্রেশন পার হয়ে ঘন্টাখানেক বসে থাকলাম। তারপরে যেটা করলাম সেটা হলো যে একটা ট্যাক্সি হায়ার করলাম, ওরা সোজা এয়ারপোর্টে চলে গেল। এয়ারপোর্টে যে ওখানে যে এয়ারপোর্টের থেকে টিকিট কাটলাম, টিকিট কেটে সেই আমাদের ফ্লাইট হচ্ছে প্রায় রাত্রি 12টার দিকে, আর আমি এই সময় পর্যন্ত কিন্তু এয়ারপোর্টের ভিতরেই থাকলাম, কোথাও
না বেরোয় তারপরে ওখানে একটা ঘটনা ঘটলো, সেটা হলো যে আমি যখন যাচ্ছি তখন আমি একদমই আমার তেমন কোনো ব্যাগ ট্যাগ নেই, একটা ফ্যামিলি তারা বেশ জেন্টলম্যান, তারা বললো কি তোমার তো তেমন কোনো লাগেজ থাকে না, তুমি কি আমাদের একটা লাগেজ নিয়ে টুক করতে পারো? আমি অনায়াসে রাজি হয়েছে, আমার তো কোনো অভিজ্ঞতা নাই যে এগুলো ডেঞ্জারাস হতে পারে। আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে যেটা ঘটলো পরে একজন বলছে তুমি কি করেছো, কেন করেছো? হ্যাঁ, আমি বলছি না উনি বলেছেন তাই করছি। তারপর আমার মাথায় ভয় ঢুকে গেছে, সারাক্ষণ আমি ইসে আছি, এমনিতে ভয় দিয়ে আমার শুরু ভয় দিয়েছিল। তো শেষে আপনার যেটা ঘটলো সেটা হলো যখন 12টা, তার মানে ওখানে যে পৌঁছলাম কিন্তু রাত 2:30টার দিকে, এরকম 2:30টার দিকে। এখন এখানেও আরেক সমস্যা হলো, আমি যে জায়গায় যাবো সে জায়গায় ওই রাত্রে আমি কিভাবে যাবো? তো তখন দেখা গেল ওই ফ্যামিলিটা খুব ভালো, ওরা আমার মনে অবজার্ভ করেছে যে কোনো ভাবে ওরা বলছে কি যে তুমি চিন্তা করো না, তোমাকে আমরা তুমি যেখানে যাবা ওই অ্যাড্রেসটা আমার কাছে দাও, আমি তোমাদেরকে পৌঁছে দেবো। তারপরে পৌঁছে সেখানে যে আর কাউকে দরজা কেউ খোলে না, বহু কষ্ট করে দরজা খোলা হলো এবং কোনো অ্যারেঞ্জমেন্টের নাই, ওখানকার টেবিল ছিল মানে ওরকম একটা ওই রেশম বোর্ডের একটা মানে ট্রেনিং ইনস্টিটিউট মতো, তো ওখানে টেবিলে রাত্রে ঘুমালাম আর তো এটার ফলে যেটা ঘটলো, আমি বলছি ভয় এবং কৌতূহল এই দুটো আমাকে তখন থেকেই কিন্তু চালিত করা শুরু করলো এবং সে কারণেই আমি দেখেছি যতবার আমি ভ্রমণে যাই ততবারই আমার একটা শঙ্কা কাজ করে, কিন্তু আমি আবার জানি এই শঙ্কা টান করবে কোনো না কোনো ভালো অভিজ্ঞতায়, সেটাই আমাকে টানে এখন বলতে গেলে। ধন্যবাদ। তার মানে রব ভাই, মানে আপনাদের যে মানে যৌবনের যে রাজনৈতিক একটা স্বপ্ন এবং তারপরে কাজের সূত্রে এই যে মানে দেশের বাইরে পা রাখা শুরু হলো, মানে এবং তারপর এই রকমের একটা অভিজ্ঞতা, ভয় এবং ভ্রমণ, মানে ভয় এবং কৌতূহল, হ্যাঁ কৌতূহলই জয়ী হয়েছে। সেই গল্পগুলো শুনবো। হ্যাঁ, এই কৌতূহলটা সত্যি সারা জীবন একটা মানে স্ট্রিম লাইনের মতো আমাদেরকে চালিত করে। থ্যাংক ইউ রব ভাই। আমি আসছি, এরপর আমি যাব রানাপার কাছে, আগে রানাপার কাছে, এবং এই প্রশ্নটা নিয়ে আমি হাফিজ ভাইয়ের কাছেও আসবো। মানে সেটাই যেটা বলছিলাম যে ভ্রমণ তো আসলে খুব মানে অর্থকরী ফসলের মতো কিছু না, এটা তো বরং তো একটা ওই যে মানে কি বলবো ক্ষতির একটা খাতের মতো, এবং আমাদের এই ভ্রমণের গল্প নিশ্চয়ই আছে, কারণ ভ্রমণ তো স্থানান্তর, সব জায়গায় যে স্থানান্তরিত হয়ে আমি স্থায়ী হচ্ছি তা না, কিন্তু পৃথিবীর ইতিহাস তো আসলে স্থানান্তরের ইতিহাস। কিন্তু এই যে ভ্রমণটা, অর্থাৎ দৈনন্দিন কাজ বা এইসবের বাইরে আমার আরো কিছু দেখার ইচ্ছে, আরো কিছু জানার ইচ্ছে, সেটা আমাদের এই শ্রেণীবিভক্ত সমাজে পুরুষের জন্যও কঠিন এবং মনে হয় নারীর জন্য আর একটু বেশি কঠিন। তো আপনি আপনার এই ভ্রামণিক পরিচয় এইটা সম্পর্কে জানবো, এবং আপনাকে কোন বিষয়, সেটা কোনো সাহিত্য কিংবা ঘটনা বা কোন বিষয়টা আপনাকে তাড়িত করেছে ভ্রমণের দিকে, একটু বলেন। ধন্যবাদ সাবিনা। একটু পেছনে গিয়ে শুরু করি, তাহলে বুঝতে হয়তো সুবিধে হবে। আমার ছোটবেলাটা কেটেছে উত্তরবঙ্গের জেলা শহর রংপুরে। প্রধানত আমার বাবা সরকারি চাকরি ছিল বলে, আর অন্যান্য জেলাতেও, কিন্তু আমরা স্কুল কলেজ বড় হয়ে উঠলাম আসলে রংপুরে। তো তখন সেই সময়টা আমি বলছি 70-এর দশকের কথা, সেই সময়টায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এমনই দুর্বল ছিল যে রংপুর থেকে ঢাকায় আসতে হলে, আমার বাবা ঢাকায় থাকতে থাকতো, ওনার পোস্টিং ঢাকায় ছিল কিন্তু আমরা রংপুরে থাকতাম। তো যদি ঢাকায় আসতে হতো তাহলে কমপক্ষে 12 থেকে 16-18 ঘন্টার একটা জার্নি হতো। এটা সকালবেলা উঠে বাসে উঠতে হতো, তারপরে আরিচার ঘাটে এসে সেই ওদিকে বসে থাকতে হতো। এটা যাদের ওই সময়ের অভিজ্ঞতা আছে জানবে। হ্যাঁ, তো সেটা একটা লম্বা সময় ছিল, ফলে ওই রকম সময়ে খুব আমি ভ্রমণ করবো, বেড়াবো ইত্যাদি এইসব নিয়ে ভাবনা চিন্তার কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, ঢাকায় যেতে পারছি, সেটাই একটা বেশ ভ্রমণ হচ্ছে। তো সেটা আমরা তাই আসতো, আত্মীয় স্বজন সব এদিকে অনেক এইসব বলে প্রথম আসলে বের হলাম। কিন্তু কি করে যেন আমি আসলে বরাবরই সব বাইরে বাইরে ঘুরে বেড়ানোর লোক ছোটবেলা থেকে, তো সেই জন্য আমি খুব নিজেকে খুব
খুব বেশি আসলে এই জেন্ডার বৈষম্যের এই ইয়ের মধ্যে দেখতে পাই না। তো এই প্রথম বের হলাম বাইরে বন্ধুরা মিলে, যে সারা বাংলাদেশটা এই সুযোগে খানিকটা ঘোরা যাবে, সেটা হচ্ছে ওই উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে যে এবার ভর্তি হতে হবে বিশ্ববিদ্যালয়ে। তো এই সুযোগে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সে তো পরের কথা, সবগুলো বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু দেখা যায় আর কি, সবখানে পরীক্ষা দিতে যাচ্ছি। এই বলে আমরা একটা ছেলেরা মেয়েরা বন্ধু জেলা স্কুল আমরা কার্মেন্টি কলেজে পড়তাম, তো আমাদের খুব কাছের বন্ধু 5-6 জন আমরা দল করে বেরিয়ে পড়ে আজকে কৃষি বিশ্ববিদ্যালয়, তো কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব ঘুরে বেড়াতে লাগলো। তো এইরকম ছিল আমাদের মানে ভ্রমণ অভিজ্ঞতা জীবনের শুরুর দিকে। আমার মনে হয় যে আমি বোধ হয় মানে আমি আজকে মনে করার চেষ্টা করলাম যে ভ্রমণ বিষয়ে আমি কোন বই প্রথম মনে করতে পারি, তার বাইরে হয়তো থেকে থাকবে, কিন্তু আমার মনে পড়লো এই বিলেতে 750 দিনের কথা, যে আমার মনে হচ্ছে যেন এটাই কোথায় প্রথম পড়লাম সম্ভবত, অন্যান্য বইপত্র যায়। তো এই যে শুরু হলো, আসলে কখনো যে এরকম করে খুব ভেবে চিনতে খুব প্যাশনেট ভাবনিকের মতো বেরিয়ে পড়ছি সেরকম না, আমার স্বভাবের মধ্যেই ছিল। আর একটু সুযোগ পেলে, সুযোগ পাওয়াটা একটু কম ঘটে আমার কাজের জন্য, কিন্তু ওই সুযোগ পেলে বেরিয়ে পড়ে সেইটি করি, এখনো করবার চেষ্টা করি। কিন্তু সেটা থেকে যে আবার সেই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কিছু লিখবো, এটাও খুব বেশি ভাবি না। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ হওয়াতে একটা সুবিধা হয়েছে, যেখানে যাচ্ছি সেটা তার যতখানি সম্ভব সেটাকে দেখবার আর কি। একটা যেমন উনি বললেন যে অর্থনৈতিক দিকটা উনি ভাবেন বেশি, তো কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করি যে যেখানে এসেছি এটা একটা সামগ্রিক জায়গা থেকে দেখবার যতখানি সম্ভব। তো ওইরকম করে কিছু কিছু ছোট ছোট লেখা হতে থাকে। তো সেই লেখারই ফলাফল হিসেবে দুই একজন বয়োজ্যেষ্ঠের বিশেষ তাড়নায় আমার প্রথম ভ্রমণের বইটা বোধহয় লেখা হলো ওরকম করে যে না, এই লেখাগুলো খুব ভালো হচ্ছে, এটা একটু বই করে ফেললে হয়, এইরকম। তো ভ্রমণের ব্যাপারটা আমি যে খুব আলাদা করে ভেবে চিনতে যে ভ্রমণ করবো এরকম না, আমার খুব শহরের মধ্যেই ছিল, আর সুযোগ পেলে সেই জন্য এখনো বেরিয়ে পড়ি আর কি, এইরকমই মোটামুটি। আর সেখানে খুব যে ডিসক্রিমিনেটেড ফিল করেছি কখনো, যে ছেলেরা যেরকম সুযোগ পায় ঘুরতে যাওয়ার, আমার সেরকম, এটা আমার ব্যক্তিগত ক্ষেত্রে খুব একটা ঘটেনি সত্যি কথা বলতে। তো সেই জন্য ওইটা আমি আমার ব্যক্তিগতভাবে দেখি না, কিন্তু কোনো সন্দেহ নেই যে বেশিরভাগ মেয়েরই আসলে ওই ঘরের সব গুছিয়ে রেখে বের হওয়ার সঙ্গতি এবং সময় এবং সামর্থ্য সব মিলিয়ে সেটা তো একটা ব্যাপক ঘাটতি থাকেই, সে ব্যাপারে সন্দেহ নেই। থ্যাংক ইউ রানাপা। এই প্রসঙ্গে আমার নিজের ছোট্ট একটা অভিজ্ঞতা যোগ করি। আমি একেবারেই ভ্রমণের মানুষ না, কিন্তু যেটা হয়েছে আমার যতটুকু দেখা দেশের ভেতরে, নিজেদের দেশের নানান জায়গাটা, সেটা হচ্ছে আব্বার চাকরির সূত্রে। এবং কেন জানি না আমার আব্বা আমাকে নিয়ে বেড়াতে, আমি কোনো সাইটে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, তুমি যাবে, উঠে পড়ো, ঠিক যে পোশাকে যে দেশে আছি আব্বার জিপের পেছনে উঠে আমরা সেই জায়গাগুলো যেতাম। মানে ওটা আলাদা করে, মানে আসলে আব্বা আমরা মনে একটু মানে প্রিভিলেজড, মানে এই অর্থে, কারণ আপনি যেটা বললেন সার্বিক পরিস্থিতিটা আসলে অন্যরকম। তো হ্যাঁ, এটা একটা ব্যাপার যে ভেতরে ব্যাপারটা না থাকলে আসলে হয়ে ওঠে না। আপনি যেমন আগাগোড়াই ওরকম যেটা বলছেন, যে যারাই এই বিষয়টা ভেতরে আছে তাদের স্বভাবের ভেতরেই ব্যাপারটা আছে। এবং আমার ধারণা কোনো না কোনো ঘটনা, সাহিত্য পাঠ বা কারো কোনো গল্প অবশ্যই এই বস্তুগুলোকে চালিত করে। এবার আমরা যাবো হাফিজ ভাইয়ের কাছে। আপনি মানে ভ্রমণ কৌতুক নিয়ে একটু পরে জানতে চাইবো, ওই পার্সোনাল আলাপটা একটু জানতে চাই। ভ্রমণ নিয়ে আপনি মানে ভাবা শুরু করলেন কোন সময়? হাফিজ ভাই। সরি, আমি একদম গ্রাম থেকে শহরে এসেছি বলে আমার কথা একটু এলো পাথারি হবে। সবসময় আমি এই যে লাইমলাইট আছে এখানে, এটা পেছনে মানুষ, আজকে কিভাবে যেন এখানে বসে পড়লাম, আর এটাতে একটু আনুষ্ঠানিকতা থাকবে, আর আনুষ্ঠানিকতা একটু আবশ্যক। আমার ওই যে আপনার কথা দিয়ে উত্তরটা হচ্ছে যে আপনি বললেন যে স্বভাবের মধ্যে একটা বইমিয়ানা অনেকের থাকে। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দু একজন আছেন যে তাদের টাকা পয়সা আছে, কিন্তু ভ্রমণে সেই বহির্মেনারটা নাই। তারা ক্যাপাবল দেশ বিদেশ ঘোরার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে। আমার এক আত্মীয় আছেন, উনি বাসেও চলেন না, যে বাস যদি কখনো
সে উনি বাইরে কোথাও যান নাই, এক জায়গায় ক্যাপাবল, টাকা পয়সা আছে। বাসে চলে যদি উনি খবর পড়ে যে বাসে অনেকে নিহত হয়, তাহলে যদি উনি নিহত হন তাহলে তো আর কিচ্ছু হলো না। এই জন্য ঢাকাতে উনি আসেন নাই, কুষ্টিয়াতে উনি থাকেন। তো এই যে ব্যাপারগুলো বহিমেলার শখটা ছিল। আর আমি পেশাগতভাবে আমি নিজের সম্পর্কে একটু বলতে হয় যে আমি ব্যাক ইন 92-তে যখন জনকণ্ঠ বেরোই, এই যে 5 জায়গা থেকে বেরোবে, এটা সব কিন্তু আমাদের বেশ কয়েকজন তরুণ এসব প্ল্যান করেছিলাম। ফলে আমরা জনকণ্ঠ যখন বেরোলো তখন আমরা ওটার বের হলো এবং অনেকটা সাকসেসফুল হলো প্রকাশনা ওই সময়ে। তখন থেকেই তখন আমার কিছু পেশাগত কারণে কিছু সুযোগ সুবিধা হলো যে বাইরে যাওয়ার, পেশাগত কারণে। তার আগের ভ্রমণটা দেশের ভেতরে কিংবা ছাত্র জীবনে কলকাতা যাওয়া কিংবা ভারতে বিভিন্ন জায়গায় যাওয়া বা সিঙ্গাপুর বা এদিকে যাওয়া, কিন্তু ওই পেশাগত কারণেই আমার বেশ কিছু ভ্রমণের সুযোগ হয়। ফলে ওই যে ভেতরে যে বইমেলা ভাবটা ছিল কৈশোর বয়স থেকে, কিশোর বয়স থেকে, এবং তারপরে ছাত্র জীবনে কিছু ভ্রমণের পরে দেখলাম যে আসলে আমি ভ্রমণ করতে আমার ভালো লাগে। এর দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে যে ভিতরগত অন্তর্গত একটা বইমেলার স্বভাব। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে একটা সময় কিন্তু পল্লী জড়িতে মানুষ অন্য জাতিকে দেখতে চায়। যখন শিক্ষা গ্রহণ করে মানুষ অন্য সংস্কৃতিকে জানতে চায়, কিংবা অন্য সভ্যতাকে জানতে চায়, কিংবা তাদের ইতিহাসকে জানতে চায়, কিংবা নতুন নতুন জায়গা এবং নতুন নতুন মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন করতে চায়। আমি একটা ছবি দেখেছিলাম বাদশা, ওই ছবির মধ্যে নায়িকা একসময় অনেকে বোধহয় দেখেছেন, এক জায়গায় বলছিল যে নয়ন, মানে যেটার অর্থ হচ্ছে, হিন্দিতে বলেছিল, সেটার অর্থ হচ্ছে নতুন নতুন জায়গা এবং নতুন নতুন লোকের সঙ্গে জায়গা দেখা এবং নতুন নতুন লোকের সঙ্গে মিথস্ক্রিয়া করা আমার হবি, এটাই তার হবি নায়িকা। তো ওরকম কথা হচ্ছে যে বহিমিনা নিজের ভিতরেকার বহিমিনা ভাব এবং পেশাগত সুযোগ আর সুবিধার কারণে আমি ভ্রমণ করি। পরবর্তীতে যেটা হলো, পেশাগত দিক থেকে সুযোগ কমে আসলো, তখন ভ্রমণটা নিজের মজ্জাগত একটা মানে পরিণত হয়ে গেল। যে কিন্তু আমার ভ্রমণের যে মেন ফোকাস, সেটা কিন্তু শুধু ভ্রমণের জন্য ট্যুরিজম নয়, কোনোভাবেই ট্যুরিজমকে বিকশিত করা নয়, কিংবা নিজের টুরিস্ট হিসাবে, পর্যটক হিসাবে দেখা নয়। আমার ভ্রমণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগে থেকে ভ্রমণ থেকে কোনো শিল্প বের করে আনা। সেটা ছবি হতে পারে, কিংবা একটা লেখা হতে পারে, কিংবা একটি মানে আলোকচিত্র হতে পারে, বা কোনো শিল্পকর্ম। তো ওইটাই হচ্ছে আমার ভ্রমণের আর কি মেন ইয়ে। এবং যদি শিল্প না বেরোবে তাহলে এমনিতেই ফ্যামিলি নিয়ে কোথাও তাজমহল দেখে আসা বা দুটো ছবি দিয়ে, এখন তো ফেসবুক যুগ হয়েছে, আগে আমরা সবাই বলতাম যে আমি তাজমহল দেখে আসলাম ওয়াইফ সহ কিংবা আমার পিতা মাতার সঙ্গে। তো ওইটা এক ধরনের ভ্রমণ। ভ্রমণ একটা বিশাল ক্যানভাসের মধ্যে থেকে আমি একটা ভ্রমণের ছোট আসপেক্ট নিচ্ছি, যেটি হচ্ছে শিল্পময় ভ্রমণ। আপনার ভ্রমণ থেকে কিছু সৃজনশীল জিনিস বের হয়ে গেল। যেমন আপা বললেন যে উনি ভ্রমণ করার পর উনি মনে করলেন যে কিছু লেখা দরকার, সেটা একটা বই বের করলেন। এই যে বের করা, এই বইটা পড়লে আরো 10 জন হয়তো উজ্জীবিত হতে পারবো। মানে যারা এখন ওই আমার সেই আত্মীয়ের মতো বাসে চললেও ভয় পায়, তাদের মধ্যে একটা আসতে পারে যে না, আমি এই বইটা পড়ে আবার যেহেতু গেছেন আমিও যাবো। এই আর কি, এইভাবে এসছে ভ্রমণের বিষয়গুলো। থ্যাংক ইউ। আরেকটু থাকবো আপনার কথায়। ভ্রমণ গদ্য, ভ্রমণ সাহিত্যের কাগজ, এটি নিয়ে, এটা আমার হাতে যে সংখ্যাটা আছে, এটা বর্ষ 8, সংখ্যা 18, ফেব্রুয়ারি 2025। ভ্রমণ গদ্য নিয়ে একটু জানতে চাই, কেন আপনার এই উদ্যোগটা নেবার ইচ্ছে হলো, এবং এখনো খুবই যৌক্তিক এবং এই প্রশ্ন। যদিও আমি ভ্রমণ গদ্যের সম্পাদক বা ভ্রমণ গদ্য হিসেবে বেশি পরিচিততে আমি কিন্তু কিছুটা বিব্রত হই, কারণ আমার কাছে কিন্তু লেখা, তো যেহেতু ওই পাঠটা অনেকটা কিছুটা এখনো উচ্চকিত কিংবা কি হলো সার্ভিসে আসে নাই যদি ভ্রমণ লেখক, ফলে এটা অনেকটা ওই ক্যানভাসের মজা বানানোর মতো। এর কারণ হচ্ছে আমার কাছে কিন্তু মূলত লেখা, ভ্রমণ তো বের করা না। তো কেন বের করলাম, আমি এক সময় দেখলাম, আমি সাহিত্যের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন জানেন বাংলা বিভাগ থেকে আমরা পাশ করি, এবং আমরা খুব জাতীয় সব বাংলাদেশ যারা বুদ্ধিভিত্তিক, বাংলাদেশের বুদ্ধিভিত্তিক মানে কি বলে বিদ্ধ করেছে যারা, তাদের ছাত্র আমরা, হুমায়ুন আজাদ স্যার,
আনিসুজ্জামান কিংবা সৈয়দ আকরাম হোসেন, এদের আমরা ছাত্র। ফলে হচ্ছে যে তারা যে শিক্ষা আমাদের দিয়েছেন, মানে সার্টিফিকেটগত শিক্ষার বাইরে, আমরা সার্টিফিকেট হয়তো আছে 2-3টা, কিন্তু এর বাইরেও যে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে একটি মানে সভ্যতাকে নিজের কিছু অবদান রেখে যাওয়া, সেটা যে কোনো শিল্প মাধ্যমেই হোক। তো ভ্রমণটা আমি একটু ব্যাগে গেলাম, এই শিল্পের কিছু জিনিস মাথায় থাকার কারণে আমি দেখলাম যে ভ্রমণে যেহেতু আমি শিল্প খুঁজছি, তাহলে বাংলাদেশে কারা ভ্রমণ করছে বা ইদানিং কারা ভ্রমণ লেখক হিসাবে কিংবা ভ্রমণের ফটোগ্রাফার হিসাবে পরিচিত আছে, তো এদের বোধহয় স্বীকৃতিটা ওইভাবে নাই। আর আরেকটি জন্য হচ্ছে ভ্রমণকে আমরা এখন কাহিনী বৃত্তে আটকে রেখেছি, যে একজন একটা জায়গায় যাবেন, উনি সেই জায়গা এবং মানুষের বর্ণনা লিখবেন এবং সেটা একটা কাহিনী হিসাবে কিন্তু আমরা ট্রিট করে আসছি। তখন আমার মধ্যে একটা বিদ্রোহ কাজ করলো, আগে আবার সাথে তারা করছিলাম, একটা বিদ্রোহ কাজ করলো যে না, এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। তখন আমি অনেকদিন ধরে এটা খুঁজছিলাম যে কিভাবে ভ্রমণকে একটি সাহিত্যের আরেকটু ক্যাটাগরির একটু উন্নত করা যায়। এখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো, বাংলা একাডেমি না, শুধু প্রতিষ্ঠানগুলো এবং আমাদের ক্রিটিকরা ভ্রমণ সাহিত্যকে একটা কাহিনীর ভিত্তি আটকে রেখেছেন। ভারত বাংলা উভয় বাংলা কথা আমি বলছি। তখন আমি চিন্তা করতে করতে এই ভ্রমণ বৌদ্ধ শব্দটা আমি তৈরি করলাম, মানে করলাম যে ভ্রমণ বৌদ্ধ যদি এক শব্দে আমরা করি, যে ভ্রমণটাকে আবার একটু গদ্যের মর্যাদা, আবার আরেকটু সাহিত্যের মর্যাদা করে তোলা। ওইখান থেকে শুরু, এটা 2012-13 সালে। এটা করতে গিয়ে আমি সাগর আমার বয়সে অনুজ, আর সাগর মজিদ, মনির সুলতান, ওনাদের সঙ্গে আলাপ করলাম। মনির সুলতান আবার আমার বয়োজ্যেষ্ঠ, তারপরে ফারুক মঈনুদ্দিন বয়োজ্যেষ্ঠ, ওনাদের সাথে আলাপ করলাম যে আমরা কিছু একটা করতে পারি যাতে প্রতিষ্ঠানগুলো ভ্রমণ সাহিত্যের কিছুটা হলে মূল্য দেয় ভ্রমণ থেকে। তখন ওনারা পুরস্কার পাননি এই সময়। করার পরে আমি দেখলাম যে একটা সবাই বলে সংগঠন করি ইত্যাদি, আমি ব্যক্তিগতভাবে সংগঠন বিরোধী লোক। কারণ হচ্ছে সংগঠন করলে অনেক সময় ওই সভাপতি কি হবে, সেক্রেটারি কি হবে বা ফিনান্স কার কাছে যাবে, এটা নিয়ে খুব ভেঙে যায় সবকিছু। তখন আমি চিন্তা করলাম একটা কিছু পত্রিকা এরকম যদি লিটল ম্যাপে কিছু বের করা যায়, তো ওদের সাথে আলাপ করে এইটা আমরা বের করলাম 2018 সালে। তো তার আগে থেকে আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বলতাম যে ভ্রমণকে আরেকটু সাহিত্যের ক্যাটাগরি থেকে আরেকটু মর্যাদা দিতে হবে এবং ভ্রমণের সাহিত্যের এই রিকগনিশন বা স্বীকৃতি দিতে হবে। ঠিক কাকতালীয় ভাবে তার পরবর্তী বছর থেকে কিন্তু বাংলা একাডেমি, এটা আমি জানি না যে আমাদের কারণে কিনা, এটা কিন্তু আমাদের একটা আন্দোলনের মতো, মানে ভিতরে আন্দোলন। আমরা তো রাস্তায় মিছিল করি না, বাট আমরা বুদ্ধিবৃত্তিক দিক থেকে নানা জায়গায় লিখছি বলছি। তখন দেখা গেলো বাংলা একাডেমি একের পর এক ওই বছরগুলোতে ভ্রমণকে ক্যাটাগরি হিসেবে যুক্ত করলো এবং পুরস্কার দেওয়া শুরু করলো। এটা হয়তো কাকতালীয়, যাই হোক পরে আমরা আরো উৎসাহ পেলাম এবং এটাকে কন্টিনিউ করা। এটা লিটল ম্যাগাজিন একটা অনুভূতি মনে চলে, কিন্তু এটা প্রতি বছরের 3-4টা করে বেরোচ্ছে এখন পর্যন্ত। এরপরে আমি দেখলাম যে শুধু ভ্রমণ বলতে কাজ হচ্ছে না, আমি একটা টক শো শুরু করলাম যেটার নাম ছিল ট্রাভেল টক। এটা আমরা প্রায় 2 বছর করলাম, ব্যাক ইন 19 সালের শেষ থেকে কোভিডের মধ্যে পুরোটা করলাম এবং এটা ব্যাপক মানে প্রায় লক্ষাধিক এটা হলো, যেটাকে বলে ভিউয়ার যা বলে। এরপরে এটার বাইরেও আমরা করলাম ব্রেকফাস্ট আড্ডা ভ্রমণের। এটা আমরা জানেন বলে কামরুল ভাই একজন আছেন, উনি লেখেন। তা আমি এটা বেসিক্যালি করলাম, পরে কামরুল ভাইকে বললাম, আমাদের জামরুল ভাই একজন আছেন। তা এটা করার পরে দেখা গেল যে ভ্রমণ ভ্রমণের ব্রেকফাস্ট আড্ডা বা পথরাস আড্ডা এবং টক শো, ট্রাভেল টক, বেসিক্যালি ছিল এটা। দেখলাম যে এটা ব্যাপক আসলো। তারপরে যারা আমার পরিচিত, যেমন হাবিবুল্লাহ সিরাজি সাহেব যখন ছিল বাংলা একাডেমিতে, উনি একদিন বলছিলেন যে না, তোমরা খুব ভালো কাজ করছো, এইসব আর কি। ফলে ওই উদ্দীপনাটাকে কাজে লাগিয়েই আমরা এটাকে বেশ জমজমাট করলাম। তার উপায় অনেক কিছু জানার কারণে অনেক প্রথম থেকে জড়িত এর সঙ্গে। এবং এটা মোটামুটি সবাই শুধু ভ্রমণ গদ্যের কথা বলে। এই ভ্রমণ গদ্যেরটা বেশি সার্ফেসে আসায় আমাদের যে লেখক সত্তা, আমরা যে লেখক, সেটা অনেকটা হারিয়ে যাওয়ার মতো। কারণ আমি ব্যক্তিগতভাবে খুব কম লিখি এবং কম প্রকাশে করি এবং করেছি আর কি। মানে ভাবতে থাকি যে কোন প্রকাশনীতে যাব বা এটা হচ্ছে কিনা, শিল্পের মানদণ্ডে উত্তীর্ণ, এইসব আমার চিন্তা আছে। ফলে বইপত্র খুব কম। এবং আমি একটু ওই ভ্রমণের ফিকশনের পক্ষে, ভ্রমণে কিছুটা ফিকশনীয় করা, মানে যেটাকে আমরা বলি যে ভ্রমণ রিয়েলিটিটাকেই আমরা একটু
এলাম ফেলাম থাকলাম, ওটার বাইরে গিয়ে বাস্তবতাকে আমরা রিকনস্ট্রাক্ট করা, যেটা 1997 থাকে, এটাই ওইভাবে ভ্রমণ গতিটা এখনো আছে। কিন্তু আমরা খুব ভাবছি যে আমাদের প্রতিসংখ্যার যে ভ্রমণ গতির যে সম্পাদকীয়, তাই আমরা লিখি সচেতন ভাবে যে আমরা খুব ভাবছি কবে বন্ধ করে দেবো। কারণ এই ধরনের জিনিস হচ্ছে কিছুদিন থাকে, ইতিহাসে একটা পার্ট হয় এবং পরে বন্ধ হয়, এটাই এর ভবিতব্য, এবং আমরা ওটা প্ল্যান করে করতে চাই। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। আসবো যেন বন্ধ না হয়ে যায় সেই উপায়গুলো নিশ্চয়ই খোঁজা যাবে, এবং আমরা হ্যাঁ আচ্ছা, রব্বারের কাছে এবার আরেকটু যাব, এবং সেটা হাফিজ ভাইয়ের কথার সূত্র ধরে এই যে ভ্রমণ করতে লেখার যে একটা প্যাটার্ন, এখন আমরা যেমন মানে আমার সামান্য পঠন পাঠন আমি যতটুকু জানি, যেমন দেশে বিদেশে যখন পড়েছি, মানে কাবুল নিয়ে মানে ওখানে থাকা, ওটার জনজীবন সম্পর্কে জানা, ভাষা শিখছেন, এবং ভাষা শেখার সময় তার পণ্ডিত মানে শিক্ষক কেমন কেরামতি দেখাচ্ছেন, উনি বলছেন যে আরবি ঘোড়ার মতো ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে, এরকম কঠিন ব্যারিয়ার তৈরি করে আমাকে ভাষা শেখাচ্ছেন। তো মুস্তাফা আলীর হাত ধরে, তার অনন্য গদ্যের হাত ধরে আমরা যেরকম একটা স্বাদ পেয়েছি, সেটা হচ্ছে আসলে একটা জনজীবনকে জানাও। আর আপনি ওই বিবর্তনের কথা বলছিলেন শুরুতে, এবং মানে ওই 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 ব্যাপারটাই আমি একটু জানতে চাই যে এখন আসলে ব্যাপারটা যেটা হয়, হাফিজ ভাই বললেন যেমন ফ্যামিলি নিয়ে 7 দিনের একটা ট্যুর, একটা প্যাকেজে যাওয়া, খেলাম, ঘুরলাম, দর্শনীয় স্থান করলাম, ছিলাম, তারপর শেষ হলো ফিরলাম, মানে এই যে প্যাটার্ন, এটাও তো একটা বদল। তো আসলে সাহিত্য তো কেবল এই ব্যাপারটা নয়, এবং হাফিজ ভাই যেটা বলছিলেন যে আমি ওই ইয়েটাই চাচ্ছি যে ফিকশন গুলো থাকুক, এবং আসলে সাহিত্যের উপাদানটাই এটার মধ্যে একদম বজায় থাকবে, ভ্রমণ সাহিত্য। এই বিবর্তনের জায়গাটা আপনি শুরুই করেছিলেন একটুখানি দিয়ে, আরেকটু আপনার কাছে জানতে চাই, মানে আগের সাহিত্য পাঠ, মানে ভ্রমণ সাহিত্য পাঠ যদি ওরকম করে বলি, এবং এখনকার যে ট্রেন্ড ভ্রমণ এবং সেটা লিপিবদ্ধ করার যে ট্রেন্ড, এটার মধ্যকার একটা সেক্টরটা হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল, যেমন ওনার ভ্রমণের ব্যাপারে আমি বই পড়ি নাই, কিন্তু আমার একটা ধারণা উনি নির্মোহভাবে সব দেখেন, সেভাবে বলেন। হ্যাঁ, এখন ওনার ভ্রমণের একটা ভাষা হয়েছে, একটা বিবর্তন, কিন্তু ওখানে আপনি ট্রাজেক্টরিটা সেইভাবেই দেখবেন। হ্যাঁ, আবার আমি বললাম যে আমার মনের ব্যাপারটাও কিন্তু যেমন এখন আমি মানে এই ট্রেনগুলো ঘুরে ওঠে কিছুটা সাবকনশিয়াস মাইন্ডে, কিছুটা আপনার পরিবেশ পরিস্থিতির কারণে। যেমন আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করতাম, যার ফলে আমার প্রত্যেকটা ভ্রমণের সঙ্গে থাকতো ফিল্ড ট্যুর বা কমিউনিটি ভিজিট। হ্যাঁ, তো পরে যেটা দেখা গেল যে আমার ভ্রমণের দুইটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মেইন স্ট্রিম ভ্রমণ, আরেকটা হচ্ছে যে কমিউনিটি ট্যুরিজম। তো কমিউনিটি ট্যুরিজমটা আমি যেমন শ্রীলঙ্কার একটা হামবার্ট তলায় ডিস্ট্রিক্ট আছে, ওখানে রেকোয়া লেক বলে একটা খুব চমৎকার লেক আছে আর কি, খুব পাশেই সমুদ্র, সি বিচ আছে। কিন্তু এই রেকোয়া লেকটা আমাকে অসাধারণভাবে টানলো। হ্যাঁ, কিভাবে টানলো, যেটা দেখলাম কি ওখানকার কমিউনিটির লোকেরাই আপনার কমিউনিটি ট্যুরিজম চালাচ্ছে, পাশাপাশি বিজনেস করছে, পাশাপাশি আপনার ওই লোকাল ভিলেজের ডেভেলপমেন্ট করছে। তিনটে জিনিস তারা পাশাপাশি করছে। কিভাবে করছে, লেকের মাছ তারা মার্চে প্লান রয়েছে, সেই মাছ তারা আবার অকশনে বিক্রি করতে, ইন্ডিভিজুয়ালি মারতো, তারপর বিক্রি করতো, বাজারে মূল্য পেত না। কিন্তু তারা যখন অকশন দেখা শুরু করলো ওই লেকের ধারেই, তখন দেখা গেল যে তারা মূল্য পেতে শুরু করলো, প্রচুর লোকের ওখানে আসা শুরু করলো। তারা দেখলাম যে ওখানে লেকের বা ওই যে সামুদ্রিক পরিবেশের যে গাছগুলো হয়, সেই গাছগুলো তারা এই করছে আর কি, মানে চারা তৈরি করছে, সেগুলো আবার তারা মানে এই করছে। আবার ছোট ছোট মানে কমিউনিটির মানুষ যেরকম জীবনযাপন করে ওইরকম ঘর তৈরি করে করে সেখানে তারা মানুষের যারা যাচ্ছে বাইরে তাদেরকে থাকার ব্যবস্থা করছে। আমার ওখানে যাওয়া ছিল যে আমি ওই কমিউনিটির এই যে কমিউনিটি ট্যুরিজমটাকে আমাকে জাস্ট আমাদের একটা পেয়ার ইভ্যালুয়েশন বলে আর কি, অর্থাৎ বিভিন্ন দেশের স্টাফদের নিয়ে একটা টিম করা হয়, করে সেটা দিয়ে ইভ্যালুয়েশন করা হয়।
আমাকে ওই কমিউনিটি ট্যুরিজমটার উপরে ইভ্যালুয়েশন করতে বলা হয়েছিল। তো তখন আমি খুব গভীরভাবে এই বিষয়গুলো দেখলাম এবং জানলাম, এবং সেটা কিন্তু এখনো এরকম রয়ে গেছে। যেমন আমরা এবার পার্সোনালি আমরা যখন ভ্রমণ করছি তখনও কিন্তু আমরা চেষ্টা করছি এরকম কমিউনিটি ট্যুরিজমটাকে ব্যবস্থা করে নিতে। এটা সুবিধা হয় কি যে আপনি শহর বা যেসব মানে ওয়েল ভিজিটেড প্লেস আছে সেগুলোতে আপনার এক ধরনের রেটোরিক ন্যারেশন ডেভেলপ করে দেয়। আপনি দেখবেন যে লিটারেচারগুলো এত অ্যাভেলেবল এবং কমন যে ওখান থেকে কিন্তু নতুন কোনো কিছু পাওয়া যাবে না। ধরেন ফারুক মঈনুদ্দিন যা লিখছে আমিও তাই লিখবো, আপনিও তাই লিখবেন, সেও তাই লিখবে, কারণ ওই একই জায়গায় হোজ্জা নাসিরুদ্দিন হোজ্জার ছবি বা যে নীল মসজিদ বা মাদ্রাসা উজবেকিস্তানে, সেগুলো সবাই তো যায়। কিন্তু আপনি যখন কমিউনিটিতে যাচ্ছেন, আমরা যখন একটা কমিউনিটি গেলাম যেখানে বরফ আচ্ছাদিত, এবং সেই বরফের ভিতরে আমি যখন দেখলাম যে বরফের উপরে বসে মানুষ রোদ পাচ্ছে, চিন্তা করা যায় এই দৃশ্য, এটা একেবারেই কিন্তু আপনার ট্রান্সপারেন্ট একটা পৃথিবীর মতো আর কি। এই যে ঘটনাগুলো আপনি কমিউনিটি ভিজিট না করলে কিন্তু পারেন না। এটা আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি মনে করি যে এখন ভ্রমণটার ট্রেন্ডটা এরকমই হচ্ছে। এখন কিন্তু অনেকেই এইভাবে তারা ট্যুরটা প্ল্যান করে, কিছুটা কমিউনিটি লিভিং, কিছুটা কমিউনিটি পিপুলের সঙ্গে অ্যাকশন, আর বাকিটা ওরকম থাকে এই। আর অনেকেই আবার আছে যে খুব ভালো পরিবেশে ভালো হোটেলে থেকে ভ্রমণ করতে চায়, আবার কেউ কেউ আছে ব্যাকপ্যাকার্স। হ্যাঁ, এইসব বিভিন্ন মানে সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু তারা জিনিসগুলোকে ডেভেলপ করে নেয়। আর ভ্রমণের কথা আমি যেটা ভয়ের কথা বলছিলাম আর কৌতূহল, এগুলো আপনাকে এমনভাবে তাড়িত করে নেয় যে, যেমন আমি আমার প্রথম যখন আমার মামার বাড়ি ছিল খুলনা অঞ্চলে, আমি ছোটবেলায় এদিকে মানুষ আছে। তো প্রথম যখন খুলনা আসলাম, খুলনা এসে ওইরকম বাতি টাতি দেখে সুন্দর এমন শহর আমি তার প্রথম কখনো দেখিনি। ওই দিন ভোরবেলায় বেরোলাম, মানে আমি মনে করছি যে চীনে আসতে পারবো মনে করলাম, কিন্তু কিছু তো হাঁটা পড়া আর চিনতে পারছি মানে খুঁজে পাচ্ছি না। এইবার আমি যখন হারাই গেছি স্বাভাবিকভাবে, হারাই যাওয়ার পরে আমার নানা কিন্তু খুঁজতে পেরেছে যে কোথায় গেছে। হ্যাঁ, এরকম প্রায় 8টা-10টা পর্যন্ত হয়ে গেছে। তারপরে দেখি কি নানা রকম ই করছে, চিৎকার করতে করতে আমার নাম ধরে ধরে চিৎকার করতে করতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন আমি আমার গলা এত ক্লান্ত যে আমার গলা দিয়ে সব বেরোচ্ছে না। তারপরে আমি তাড়াতাড়ি দেখি চলে যাচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে যে ওই রিক্সার পিছনে ধরবো আমাকে। পিছনে ধরার পরে দাঁড়িয়ে থাকবো, তো অনেকক্ষণ পরে ওই রিক্সাটা বলছে, দেখে তো ওই ছেলেটা পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো ওই যে ভয় পেলাম আর ওই যে মানে খুঁজে পেল, এটা কিন্তু আমার কাছে আজও পর্যন্ত একটা এই হয়ে রয়েছে আর কি। মানে আমি বলছি, তারপরে আমার বোন আবার খুব রেস্ট্রিক্ট, আমি যখন কলেজে পড়তেও না, ও সন্ধ্যার পরে আমি বাইরে থাকি, এটা আমাকে চায় না আর কি। আর ও আমি পলিটিক্স টিক্স করি, এটাও খুব পছন্দ করে না। তো ওর সঙ্গে আমার এটা নিয়ে প্রায় একটা বার্ধক্য ঝগড়া আর কি, মানে আমি আর খুব বেশি দিতে পারতাম। পরে একদিন আমি রাগ করে বাড়ি, মানে তখন আমাদের যশোর অঞ্চলে ওই কতগুলো বাস কোম্পানি ছিল আর কি। তো দিগন্ত এরকম সোহাগ হিসাব ছিল, দিগন্তের টিকিট কাটলাম, একটা কোনো একটা টিকিট কেটে আমি ঢাকা চলে আসলাম। ঢাকায় আসার পরে আমি রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। হ্যাঁ, প্রথমে পুরোনো ঢাকায় নামলাম, তারপর হাঁটতে হাঁটতে এই জাদুঘরের এখানে আসলাম, জাদুঘর দেখলাম, দেখে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার খাওয়া দাওয়া কোনো কিছু নাই আর কি। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি চলছি আর কি। তখন আমি ইন্টারভিউ, তখন হলো কি যে ঘুরতে ঘুরতে বেবি আইসক্রিম বলে তখন একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল আর কি। ওই আইসক্রিম ফ্যাক্টরি ওখানে গেলাম, ওখানে এক ম্যানেজার ছিল, সে আমাকে দেখে দেখে ওখানে বসে তার খাওয়া খাওয়ার ব্যবস্থা করেছে। পরে ওই সময় দেখি মানে 42 আব্দুল আজিজ লেন, আমার এখনো মনে আছে, ওইখানে একটা প্লাস্টিক ফ্যাক্টরি, নতুন প্লাস্টিক ফ্যাক্টরি বলে একটা ফ্যাক্টরি মালিক ছিল। সে আবার ওখানে ওই যে কাপ সরবরাহ করে, প্লাস্টিক কাপ সরবরাহ। ওকে বলছে, দেখেন এই ছেলেটা কোথায় থেকে এসছে, মনে হচ্ছে বাড়ির থেকে। তারপরে আমাকে ওই লোকের হাতে সুপারিশ করে দিল। তারপর আমি মনোরই কারখানায় থাকতাম। খুবই ইন্টারেস্টিং। এর ভিতরে হলো কি, 7-8 দিন হয়ে যাওয়ার পর আমার মন মানে কাকটা ডাকলে মনে হতো আমার মা, মানে আমার মায়ের আমি একটা ছেলে, বুঝলেন, এই কাক ডাকে আমার মায়ের জন্য মন খারাপ। তখন হলো কি যে ওই ভদ্রলোক আবার আমাকে ঢাকায় যে ঢাকা কলেজে এসে ভর্তি করার চেষ্টা করছিল আর কি, যে তুমি এখানে আমার এখানে দিনের বেলায় মানে ওখানে কলেজ করবো, রাত্রিবেলায় এখানে এসে এই কারখানায় থাকবো আর এইভাবে একটা চুক্তি নিতে হলো আর কি।
তো পরে যখন দেখুন যে মা এসে বসলো, তখন আবার চলে গেল। So আমার এই ব্যাক এন্ড ফোর্থ করতে করতে বুঝলেন, এই কৌতূহল আর এই ভয় আমার সারা মানে বলতে গেলে ভ্রমণের 50 বছর কেটেছে, আমার বয়স কিন্তু 50 বছর পর্যন্ত এইভাবে কেটেছে। তারপর আমি একটা জিনিস উপলব্ধি করলাম, 50 বছর লেগেছে উপলব্ধি করতে, সেটা হলো এই যে আসলে আপনাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে কোথাও না কোথাও আপনি পৌঁছে যাবেন। আর পৃথিবীটা আমরা অনেক সময় খুব ভয় পাই যে পৃথিবী বোধহয় খুবই খারাপ জায়গা, কিন্তু আমি যত বিপদের ভিতরেই পড়েছি না কেন, কিছু কিছু মানুষ অ্যাঞ্জেলের মতো বেরিয়ে এসছে যারা আমাকে হেল্প করেছে। ইভেন আমি যদি একটা ছোট গল্প, আরেকটা গল্প যদি একটু বলি, আমি এরকম জিম্বাবুয়েতে প্রথম গেলাম, ওটাতে হারারে এয়ারপোর্টে যখন নাম তখন অনেক, এবং ওখানে শুনলাম যে জিম্বাবুয়ের লোকেরা খুবই চিন্তাই করে, হ্যাঁ, যে কোনো লোককে মেরে ফেলে আর কি, হ্যাঁ, মানে পথে ওরকম সেফ না। এখন ওই মধ্যরাত্রে বেরোয় আমি এখন কিভাবে যাবো? পরে সেখানে দেখলাম আমি ট্যাক্সি খোঁজার চেষ্টা করছি, পাচ্ছি না। পরে আস্তে আস্তে একটা জায়গায় এসে দেখি যে একটা ফ্যামিলি তারা যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, হোয়াইট পিপলদের ফ্যামিলি। তো তখন ওরা বলছে তোমার কি অবস্থা, শুনে টুনে সে ফ্যামিলি কিন্তু আমাকে নিয়ে তারা আমাকে পৌঁছে দিয়েছিল। যাওয়ার পথে সে যা গল্প বললো তাতে ভয় আর কারণ সে পিপুলটা তখন ওরা তো ব্ল্যাকদের অতটা ই করে না আর কি, হ্যাঁ, সেজন্য যা নেগেটিভ ইমেজ আছে সব দিচ্ছিল। আলটিমেটলি আমি দেখছি যে যতবারই আমার এরকম ছোট ছোট ঘটনা ঘটেছে তখন কোনো না কোনো একটা উদ্ধার হয়ে গেছে। সুতরাং ভ্রমণের প্রথম শিক্ষাটা হচ্ছে এই যে আপনি যাই ঘটুন না কেন কান আর পাইট থাকার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে কোনো না কোনো জায়গায় আপনার সেরকম পৌঁছে যাচ্ছে। আমি বোধহয় আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি কিনা? হ্যাঁ, প্রথমে দিয়েছে, তারপর আপনার অভিজ্ঞতাগুলো আসলে এটা আমার ধারণা এখানে যারা দর্শকরা আছে মানে আমরা সকলেই খুব মানে আবদ্ধ হয়েছি, দারুণ। আচ্ছা, আপনি ফিরে গেছিলেন কি স্বইচ্ছায় পরে মায়ের কাছে? হ্যাঁ, ও আচ্ছা, ওই কাপ জাগলে মায়ের কাছে আসলে। আচ্ছা, এখন মানে একদম ঘরের কাছে, ঘরের কথা আমরা ভ্রমণ বলতে এখানে আবার শুরু করেছি আমরা বিদেশে, মানে দেশের গণ্ডি পেরিয়ে দেশের ভেতর আমাদের ভ্রমণ। এবং আপনি অনেক জায়গায় গেছেন, আমি আসছি রানাপার কাছে, কারণ আপনি তথ্যচিত্র নির্মাতা হিসেবে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের যে খোঁজ, এটা আপনার কাজের ভেতর আছে, এবং হয়তো এই কাজের সূত্রেই নানান জায়গায় আপনাকে যেতে হয়। এই বাংলাদেশের ভেতর মানে ভ্রমণের যে অভিজ্ঞতাটা, কারণ আপনার তো দু ধরনের অভিজ্ঞতাই আছে, দেশের ভেতরে এবং দেশের বাইরে। এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু কিছু আমাদের ভাগ করে দেন। যদিও তুমি আমাকে প্রশ্নটা করলে বাংলাদেশের ভেতরের কথা বলতে, কিন্তু আমি আসলে আগের অভিজ্ঞতার সূত্র ধরে ওই ভয় আর ভয়কে জয় করার ওই প্রসঙ্গ ধরে একটা দুটো অভিজ্ঞতা একটু বলতে চাই। মানে যারা ভ্রমণ করেন তাদের নিঃসন্দেহে এগুলো তো অনেকেরই অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় আসে। আমার যেমন, আমি ইউরোপে গেলাম প্রথম যখন, তখন আমার বয়স 30 হয়নি আর কি। তো জার্মানিতে গেলাম, কিন্তু ওখানে থাকবো কিছুক্ষণ, কিন্তু ফেরার সময় পাশে কি ফ্রান্সে যাবো না, আমাদের স্বপ্নের দেশ ছোটবেলা থেকে ছিল, এটা হয় না। তো প্রথমবারের মতো যাচ্ছি। তো ঢাকা থেকে আমাকে সিনিয়ররা অনেকে বলে দিলেন ফ্রান্স কিন্তু এমন জায়গা, সেখানে কেউ কিন্তু ইংরেজি বলবে না, তাহলে তো চেষ্টা করো না, তাহলে খুব সাবধান, শুনতে হবে বুঝে ইত্যাদি এরকম বলেন। ওরা বুঝলেও বলবে না ফ্রেঞ্চ ছাড়া। তো বেশ আমি সতর্ক হয়েই তো গেলাম। তো গিয়ে আমি জার্মানি থেকে ফ্লাই করে প্যারিসে পৌঁছালাম শার্লগল এয়ারপোর্টে। তো নেমে যেখানে যাবো, যার কাছে যাব, তিনি আমাকে জানিয়েছিলেন যে ওই দিন সকালবেলা আমি যে সময় পৌঁছাবো সেই সময়টাতে ওনার ছেলেকে স্কুল থেকে আনতে হবে না কি যেন, সেই জন্য আমি যেন একটা ওই এয়ারপোর্ট থেকে বাসে উঠে একটা স্ট্যান্ডে এসে থাকি, সেইখানটায় উনি এসে আমাকে পিক আপ করবেন। তো সেই জন্য আমি আমার বিশাল লটবহনে আমি গেছি, জার্মানিতে বেশ কিছুকাল থেকেছি, তারপর বিশাল বিশাল সুটকেস, তারপরে সেই হাতে ব্যাগ, এক হাতে ব্যাগ, আর ওইরকম তো বিশাল কোট টোট সেগুলো গায়ের উপরে আছে, আর পিছে যে ওই ব্যাকপ্যাকটা তার মধ্যে আমার পাসপোর্ট, টাকা পয়সা ইত্যাদি, উপরে দিকে দেখাতে হবে একটু পর পর, বাইরের দিকের পকেটে রাখা। তো লম্বা লাইনে এয়ারপোর্ট থেকে বেরিয়ে
একটা লম্বা লাইনে দাঁড়িয়েছি, বাসের লাইন। তো খুবই স্লো সেই লাইনে হচ্ছে, দেখাতে দেখাতে হচ্ছে লোকজনকে ডকুমেন্টস। তো সেইটা এগোচ্ছি, তো হঠাৎ আমার খুব না কিরকম যেন একটু আনকমফোর্টেবল লাগে। কি সেটা একটা মানে কিছু একটা সেন্স করে লোকে ওইরকম। তো তো তারপরে যাচ্ছি একটু একটু করে, তারপরে হঠাৎ আমি বুঝতে পারলাম যে আসলে কেউ আমার ব্যাগটাই বোধ হয় ইয়ে করবার চেষ্টা করছে। তা আমি ঘুরিয়ে দেখলাম যে একটা লম্বা মতো একজন ব্ল্যাক মানুষ, খুব লম্বা লম্বা দশাশই, ঠিক আমার পরে যে তার। তো আমি প্রথমে খানিকটা ভাবলাম যে না, কিছু না বলে, কিন্তু 1 মিনিটের মধ্যে আমি বুঝতে পারলাম যে ব্যাগ হওয়ার। তা আমি জাস্ট ঘুরেই দেখলাম যে আমার ব্যাগের পকেট খোলা হয়ে গেছে। মানে যদি যেতে তো আমার পাসপোর্ট ডলার টলার সব শুনতে গেলে তো সর্বনাশ। তা আমি জাস্ট ঘুরেই কি করে যত সাহস হলো, ওইখানে গেছি জীবনে প্রথম বয়সে আমার কিছু অভিজ্ঞতাও কিছু হয়নি জীবনে। তো তারপর আমি বললাম যে ডু আই নিড টু কল দ্য পুলিশ। মানে কেন যে আমি এই ডায়লগটাই বললাম তাও আমি জানি না, এটাই আমি বললাম আর কি তাকে ঘুরে। এবং সে একটু থতমত হয়ে আমার মুখের দিকে তাকিয়ে জাস্ট ইউটার্ন করে লাইন থেকে বেরিয়ে হেঁটে চলে গেল। আর আমি মনে মনে ভাবলাম, আমি এই অভিজ্ঞতাটা লিখেছি অনেক বই, এটা যদিও সেই বহুকাল আগের কথা, প্রায় বছর 35 বা 4 বছর আগের কথা। তো আমি মনে মনে ভাবলাম তখন যে হায় হায়, এই তো দেশে সারা জীবন আমরা এইসব গণসঙ্গীত গাইলাম, নিগ্রো ভাই আমার পররফসানার, নিগ্রো ভাই খুবই দুঃখের কথা। যেমন কি করা যাবে, আসলে প্যারিসে তো ফ্রান্সে এত অভিবাসী এত দেশ থেকে এসে থাকে, ফলে ওদের পরে আমাকে যিনি নিতে এলেন আর কি, উনি নাপা বললেন যে না আসলে আমাদের এখানে কিন্তু সব বেড়ে টেড়ে গেছে, চিন্তায় একটু তুমি তো একা একাই ঘরে কি করবে, আমরা আপনার সঙ্গে করবো, তখন একটু কিছু সাবধান দেবো পকেট নিয়ে। তো এরকম ভয়ের ব্যাপার সেটা আছে কিন্তু সারা পৃথিবীতে, যদিও আমরা বাংলাদেশে এসবের সঙ্গে খুব অভ্যস্ত চিন্তায়, কিন্তু আমি মোটামুটি আরো বেশ কয়েকটি দেশে এ ধরনের পরিস্থিতির মধ্যেও পড়েছি। তো এইগুলো ঘটে, এরকম ভয়ের ব্যাপার অনেক আছে, এরকম ভয় থেকে বেরোনো। কিন্তু ওই যে আমাকে যেটা বলেছিলেন যখন আমি যাই এখান থেকে কেউ যে ওরা তো ইংরেজি মোটে বলবেই না, বুঝলেও বলতে চাইবে না, তো সেইটি কিন্তু ঘটেনি। মানে যখনই আমি অন্য পথে চলে গেছি, বাড়ি খুঁজে পাচ্ছি না, পথে হাঁটছি, আর ফ্রান্সে প্যারিসে বিশেষ করে, আমি জানি না অন্য যারা গেছেন তাদের তো অনেক কিছু নিয়ে অনেক কিছু ভালো লাগা তৈরি হয়। দেখতে গেলাম সমস্ত মিউজিয়াম, সেগুলো একরকমের ভালো লাগে, কিন্তু আমার প্যারিসে জাস্ট পথে হেঁটে গিয়ে বেড়াতেই ভালো লেগেছে অনেক। মানে এই যে গাছের নিচে পাতা পড়ে আছে, অনেক পথ ধরে হাঁটছি একা একা, আমার প্যারিসের পথে পথে হাঁটাটাই খুব আমার কাছে, পরেও যখন গেছি আমি জাস্ট একা হেঁটে বেড়াচ্ছি, ওইটাই আমার খুব ভালো লাগে প্যারিসে গেলে। তো সেইখানে যদি পথ হারিয়ে ফেলেছি, আর বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যাবো ঘরে খুঁজে পাচ্ছি না, তখন কাউকে মানে অসহযোগিতা করবার মতো কোনোদিন কাউকে দেখিনি, সবাই চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে এই যাও এরকম, এবং সেটা যথাসাধ্য ইংরেজিতেই, ইংরেজি বলছেন না তারা এরকম না। যাই হোক, প্রশ্ন ফিরে আসি। তো এরকম বাইরে গেলে তো হয়ই, এবং ওই যে বলছিলেন ভাই যেটা যে কমিউনিটির সঙ্গে এক একজনের ভ্রমণ তো আসলে এক এক রকম, কোনো সন্দেহ নেই। ওই যে লোকটি আসলে 5 তারা 7 তারা হোটেলে থাকবেন, একদিন দুদিন বাজারঘাট করবেন, বাড়ি ফেরত চলে আসবেন, একটা বিজনেস ক্লাসে করে যাবেন, তারও ভ্রমণ একটা ভ্রমণ তার মতো আর কি, সে তো হয়তো ওটাতেই আনন্দ পায়। তো আমাদের সাধারণভাবে আসলে ওটাতে আনন্দ চেয়েও বেশি হয় যদি আসলে যেখানে যাই সেখানকার সংস্কৃতি, সেখানকার ঐতিহ্য, সেখানকার আমার থেকে আলাদা বিশেষত্ব কি ধরনের ওখানকার মানুষ, এইগুলি জানতে পাই, বুঝতে পাই, তাদের সঙ্গে একটু মিশতে পাই, ঘুরে বেড়াতে পাই একা একা। তো সেইটা অনেক বেশি ওই যে কমিউনিটির ভেতরে যাওয়া, সেটা হলে নিঃসন্দেহ হয় বেশি। তো ওইটা বাইরেও যেমন আমার নিজের বেলায় আমি সময় খুব কম পাওয়া যায় সেসবে, কারণ আমরা তো আসলে সত্যি সত্যি এই বিরোধতার মতো বেরিয়ে পড়া লোক না, অথবা কেবলই ভ্রমণের জন্য ভ্রমণ, এটা খুব কমই করতে পারি আমরা, খুবই কম করতে পারি। আমাদের নানান কারণে বাইরে যাওয়ার পরে আমরা কয়েকটা দিন আবার বের করে নিই যে ঠিক আছে এবার নিজের জন্য, তো তার বেশি খুব সব সময় হয় না। তো তখন অত সময় একা একা কাটানোর সময় কোথাও গ্রামে গিয়ে সেটা কম পাওয়া যায়। তো তারপরে সেটা আমার নিজের চেষ্টা থাকে আর কি, ওটা অনেক বেশি পছন্দ করি, সন্দেহ নেই। আর দেশের ভিতরে
দেশের ভিতরে সত্যিকার অর্থে নানান কাজের কারণেই আসলে বোধহয় সারা বাংলাদেশ অনেক বেশি যেতে হয়েছে গত 30-35 বছরে। এবং সেই যাওয়াটার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে মানুষের আচরণগত দিকের যে পার্থক্য, ব্যবহারিক জীবনে বা প্রকৃতিগত যে পার্থক্য, এগুলো নিশ্চয়ই খুব একটা কি বলবো ভালো লাগবার বিষয়। এক একটা অঞ্চল হয়তো এক এক রকমের, এক এক ধরনের মানুষ, এবং এই যে জার্নিগুলো করা এক জায়গা থেকে এক জায়গায়, সেটাও নিঃসন্দেহে আনন্দের। সেটা কাজের সূত্রে তো হয়ই অনেকবার, এবং এই যে মানুষে যোগ তৈরি হয়ে যায়, সেই যোগগুলো অনেকগুলোই একটা স্থায়ী সংযোগে পরিণত হয়, সেটাও তো একটা ওটা ভ্রমণ থেকে পাওয়া মানে একটা বাই প্রোডাক্ট প্রাপ্তি হয়, সেগুলো তো রয়েছে। তো ওইটা অনেক হয়, এবং এই যে শুটিং এর কারণে যেটা তুমি বলছিলে চিত্র নির্মাণের, এটার একটা বড় অভিজ্ঞতা আমার বিশেষভাবে ঘটেছিল কলিম শরীফকে নিয়ে যে তথ্যচিত্রটা আমি করেছিলাম। যেহেতু কলিম ভাই ওপারের লোক ছিলেন, মানে অবিভক্ত ভারতে, তারপরে তো এদিকে চলে এলেন, তো সেই ওনাদের বাড়ি সেই বর্ধমান পার হয়ে আর কি সিউড়ি। তো সেই যে সিউড়িতে গেলাম ওনাকে সঙ্গে করে বাংলাদেশ থেকে গিয়ে, এবং কলকাতায় যে বাড়িতে উনি থাকতেন সৌম্যমিত্রের সঙ্গে, কিংবা সেই বাড়িতে দেশ ভাগ হওয়ার ভারত ভাগ হওয়ার পরে পাকিস্তান থেকে এসে যে পাঞ্জাবের ভদ্রলোক কলকাতায় থেকে গেলেন, এবং কলকাতার বা বর্ধমানের যে লোকটি বাংলাদেশে এসে থেকে এই যে মানুষগুলোর সঙ্গে এইসব ভ্রমণের ভেতর দিয়ে যোগ হলো, বা তাদের জীবন অভিজ্ঞতা জানা হলো, বা একটা ইতিহাসের ধারাবাহিকতার ভেতর দিয়ে হাঁটা হলো, সেগুলো ভ্রমণের কোনো সন্দেহ নেই। ওটা হয়তো কেবল ভ্রমণ বলে ভ্রমণ নয়, কর্মসূত্রেই ভ্রমণ, কিন্তু এই যে নানান ভাবে যোগ ঘটলো, এইগুলো একটা উপরে পাওনা হয়, কোনো সন্দেহ নেই। আর আজকের দিনে আমার মনে হয় যে ভ্রমণ সাহিত্য লেখার জন্য কোনো ভ্রমণ না করলেও চলে। গুগল এমন করে সমস্ত তথ্য হাজির করেছে যে আসলে ওই সেই মানে বিভূতিভূষণ চাঁদের পাহাড় তো আমরা বলি যে আসলে কোথাও না গিয়েই চাঁদের পাহাড় তিনি লিখতে পারেন, তাকে আসলে ভ্রমণ মানে ফিজিক্যালি ভ্রমণ না করেও তিনি এমন জায়গায় যেতে পারেন লেখার ইয়ে থেকে। তো সেরকম সাহিত্য করবার জন্য হয়তো অনেকে না গেলেও চলে, তবু হয়তো তিনি এখানে বসে আসলে বলতে পারবেন যে ক্যালিফোর্নিয়াটা কেমন, শহরটা কেমন, মানুষ কেমন, এবং সেখানে কি হয়। গুগল আসলে আজকের দিনে এতখানি তো সাপোর্ট দেয় মানুষকে, ভ্রমণ হয়ে যায়। আর ওই যে যারা যাচ্ছে আজকাল ভ্রমণে, মানে যারা একেবারে ভ্রমণিকই বটে, প্যাশনেট ভ্রমণিক যারা, তারাও আবার এত দক্ষতার সঙ্গে এত কিছু ভিজুয়ালস তৈরি করছে যে সেটা দেখেও এক ধরনের ভ্রমণ হয়ে যায় বলে আমার তো মনে হয় আর কি। এই জায়গাটা আরেকটু আবার জানতে চাই যে আমাদের দেশে যে মানে ওই মানে বারবার ওই একই প্রসঙ্গ টানার প্রয়োজন নেই, যে মানে নারীদের যে একটা আলাদা স্ট্রাগল করতে হয় সব ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে বেশি, এটা একটা বাস্তবতা। এটা তো এই অবস্থায় আমরা দেখেছি যে বেশ কিছু মানে ভ্রমণের দল তৈরি হয়েছে মেয়েদেরও, যারা একসঙ্গে করে নানা জায়গায় যাচ্ছে, এবং আপনি যেরকম করে বললেন যে নানা রকমের ভিজুয়ালস তারা তৈরি করছে, লেখা তৈরি হচ্ছে, এবং আসলেও সেটা সাহিত্যেও মানে তারা কাজ করছে অনেকেই, যে হ্যাঁ ভ্রমণ সাহিত্য ভ্রমণ করছে। এবং আর এর ভেতরে আরেকটা ব্যাপারে যুক্ত হয়েছে, বিশেষ সোল ট্রাভেলার বোধহয়, এবং মানে পুরুষের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে মানে সব মানে ভ্রমণিকের ক্ষেত্রে আর কি। তো এই যে নানান ব্যাপারগুলো তৈরি হয়েছে বাংলাদেশে, মানে এই জায়গাটা আপনার পর্যবেক্ষণটা একটু বলবেন আপনি, যে আসলে এই ব্যাপারটা মানে ইতিবাচক হিসেবেই আমরা দেখছি, কিন্তু আরেকটু আপনি নিজেও যেহেতু ভ্রমণিক, তো আপনাদের সময় এবং এই সময়কার এই যে স্পিরিট, এইটা সম্পর্কে একটু আপনার পর্যবেক্ষণটা বলুন। প্রথমেই বলি, এই যে যাদের কথা বলছো বা ইঙ্গিত করলে, আমি তাদের মতো ভ্রমণিক নই। আমি ভ্রমণ করতে ভালোবাসি, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশে আসলে মানে আমাদের দুঃখের শেষ নেই এই দেশে, তো সে তো আছেই, কিন্তু আমাদের আসলে অনেক ইতিবাচক দিকও এই দেশে ঘটেছে, কোনো সন্দেহ নেই। সত্যি তো সেই 12 ঘন্টার জার্নি এখন আর করতে হয় না, এখন কত সহজে 8 ঘন্টায় এসে যাওয়া যায়। তো
তেমনি অনেক ক্ষেত্রেই আসলে এই উল্লঙ্ঘন যদি বলি গত 20 বছর 25 বছর 30 বছরে, তাহলে তাই দেখবো যে ঘটেছে। মানে একটা স্বাধীন দেশ পাওয়ার পরে 71-এর পর থেকে আজকের দিন পর্যন্ত 50 বছরে আসলে অনেক ক্ষেত্রেই ব্যাপক ঘটেছে। তার মধ্যে ভ্রমণের জায়গাটা যদি সুনির্দিষ্টভাবে আসি, তাহলে এটা তো আমি দেখি যে ওই জেন্ডারের ডিসক্রিমিনেশনের জায়গা থেকে যেটা বলছো, দুটো দিকই আছে, কোনো সন্দেহ নেই। হয়তো ব্যাপক সংখ্যাগরিষ্ঠ নারী এখনো ওই ভ্রমণ অভিজ্ঞতা লাভ করবার জন্য নিজেদেরকে একটা সামর্থ্য তৈরি হয়েছে পরিবেশ, এরকম পান না, এখনো পাচ্ছেন না। কিন্তু এর মধ্যে থেকে একটা বড় সংখ্যায় মেয়েরা কিন্তু ভ্রমণ করছে, এবং একাকী ভ্রমণিক হিসেবেও তারা এমন সমস্ত জায়গায় যাচ্ছে যেটা আসলে মানে ছেলেরাও করছে না, একদম। এবং তাদের কেউ কেউ আমি ইউটিউবে এবং ইত্যাদিতে দেখছি, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তাদের উপস্থাপন দেখে। তো আজকে এখানে ডাকতে পারলে দু একজনকে ভালো হতো, আমি দু একজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু যাই হোক একটু এর মধ্যে আর এই বইমেলার মাস অনেক ব্যস্ততা আছে। কিন্তু সত্যি সত্যি তাদের মধ্যে কেউ কেউ কি বলবো, শুধু ভ্রমণ যে করছেন না, এবং তারা সত্যি সত্যি এই ব্যাপারে প্যাশনেট, যে শুধু তাই নয়, তারা কিন্তু আবার সাহিত্য রচনা করছেন তাদের এই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। তারা কেউ কেউ কিন্তু লিখছেনও খুব ভালো, লিখছেন এবং বলছেনও খুব ভালো। অনেকেরই এই ভ্রমণ অভিজ্ঞতা আমি খুব মুগ্ধ হয়ে শুনি। ছেলেরাও কেউ কেউ খুবই ভালো, মানে তারা এমন ভাবে ভ্রমণকে নিয়েছেন। কারো কারো তো আমি দেখছি যে তারা কোনো একটা বিশেষ জায়গায় যাবেন বলে, যেখানে মানে অন্যেরা কখনোই যায়নি বা যাবে বলে ভাবে না, এরকম একটা জায়গায় যাবেন বলে 2 বছর ধরে টাকা জমাচ্ছে, প্রস্তুতি নিচ্ছেন একেবারে, এবং একটু দলবল নিজেরা তৈরি করে একই রকম যাদের ইয়ে, তো তারা হয়তো 2-3 জন মিলে যাচ্ছেন, এবং 2-3 জনের একটা প্রস্তুতি, একটা পর্ব। এটা তো নিশ্চয়ই ভ্রমণ করতে সম্পাদক হিসেবে ওনার অভিজ্ঞতা রয়েছে, যারা এসে লিখছেন বলছেন যে এরকম কত হচ্ছে। কিন্তু আমি দেখছি যে ওইখানে কিন্তু মেয়েরাও অনেক এগিয়ে আসছে, এবং বাংলাদেশে বিশেষ করে এগুলো খুবই বলবার মতো কথা, আনন্দের কথা, যে বেশ কয়েকটি এই ট্যুর অপারেটরের কাজ করছে মেয়েরা। অন্যদের ভ্রমণ আয়োজন করে দেওয়ার, ব্যবস্থাপনার দায়িত্ব, এইগুলি তারা প্রফেশন হিসেবে, পেশা হিসেবে গ্রহণ করেছে। এবং বেশ কিছু মেয়েরা তারা গ্রুপ করেছে যে তারা অর্গানাইজ করে এবং তারা নিজেরা যায় এই সমস্ত দল ধরে ট্যুরে প্ল্যান করে করে। তো ফলে এই যে বাইরের পৃথিবীতে, অন্দরমহলের পৃথিবী থেকে বেরিয়ে এসে এই বিশাল পৃথিবীর মানে কন্দরে যাওয়া, এবং সেইখানে অন্যদেরকেও নিয়ে যাওয়ার জন্য নিজেরাও আবার একটু দলবদ্ধ হওয়া, সেই রকমের অনেক ঘটনা কিন্তু ঘটছে। এগুলো খুবই আনন্দের, কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের আড্ডাটা এরকমই হয়, কিন্তু এর সঙ্গে আরেকটা অংশ থাকে, যারা অংশগ্রহণকারীরা আছে তাদের থেকেও আমরা একটু শুনি। তো আমরা হাফিজ ভাইয়ের কাছে একটু জানতে চেয়ে শেষ করব ওই যে আপনার শেষ কথাটা থেকে। রান্নাপাত এটা বলতে, যেটা স্বাভাবিক মৃত্যু ঘটে কিভাবে এই চমৎকার ভ্রমণ করতে। হ্যাঁ, মানে আমরা চাই যে সে বেঁচে থাকুক, এবং এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু মানে কি বলবো সাম আপ করেন। ওইটা আমি যেহেতু সাহিত্য এবং একটি গল্প, যেটা অনেক গল্প হয়েছে, আমার লোক হচ্ছে যে একটি গল্প বলবো। সেটা হচ্ছে যে আমার গল্প না, এটা হচ্ছে আমার দেখা গল্প, বা আমি সেটার অংশ ছিলাম। অনেকে জানে তামিনা কুরাইশিয়া, আমি নামেই বলছি কারণ এটা সবাই জানা। আমরা একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, সেখানে কলকাতায়, সম্ভবত কলকাতা থেকে কোথাও এয়ারপোর্টে নামার পরে যখন ব্যাগগুলো আসে বেল্টে, তামিনা কুরাইশিয়া বললো যে আমার ব্যাগটা নামিয়ে দিয়ে। একই রকমের আরেকটি ব্যাগ পরপর আসছিল আর কি। আমরা ঢাকা থেকে বিমানে গেলাম, আমি একটা ব্যাগ নামানোর পরে তো উনি অনেকক্ষণ দেখে বললেন যে না, এটা আমার ব্যাগ না, ওই যেটা ঘুরতেছে ওইটা না, মানে এটা আমার না, ওটাও না আমার নয়, হয়তো সে আরেকজনের ব্যাগ। সেটা সম্ভবত ঝর্ণা বা ছিলেন কিনা আমি মনে নেই, আমরা জিপেছিলাম। তামিলনাড়ু করে এসে বললেন যে না, কোনটা যে আমি তো কনফিউজ, একই রকমের একই তালা। তুমি বললো যে আপনি আমার তালাটা নিয়ে আপনি চাবিটা দিয়ে খুলে দেখেন কোনটা খুলে।
তো উনি দিলেন, আমি দুটো ব্যাগে ট্রাই করলাম, একটা খুললো এবং একটি খুললো না। তখন উনি বলে যে এটা যেটা খুলেছে ওটা ভিতরে আর দেখা হয় না, জাস্ট চাবিটা দেখে ওটা নিয়ে আমরা বাইরে চলে আসলাম। মানে কাস্টম পেরিয়ে বাইরে যেয়ে ট্যাক্সি যখন নেওয়া হচ্ছে, ট্যাক্সি চলে আসছে, আমাদের এক কবি বন্ধু ওখানে রিসিভ করছিলেন আমাদের কলকাতা এয়ারপোর্টে। তখন তামিনা করে এসে চিৎকার করে বলল, ওই সামা উনি সম্ভবত ওই ওনার ব্যাগ খুলেছেন, দেখুন অন্য লোকের জিনিসপত্র। উনি চিৎকার বলেন, আমি ভুল ব্যাগ এনেছি, আমার ব্যাগটা ভিতরে ঢুকে গেছে। আমি বলতে চাচ্ছি তারপরে বুঝে নেন, তারপরে ওটা আমরা ইয়ে করেছিলাম, ম্যানুভার করেছিলাম অন্যভাবে। কিন্তু কখনো কখনো ভ্রমণে এরকম নিরাপদ ঘটে, এরকম আমার জীবনে অনেক ঘটছে। যাই হোক, একদম বদল ঘটে। কিন্তু তালাটা খোলার পরে যে এটা ওনার না হতে পারে, এটা আমার বাসায় আসলে এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে কখনো কখনো আপনার কনসেপ্ট আপনার মাথার মধ্যে আছে যে আমি যাচ্ছি, এটা আমার ক্ষেত্রে ঘটেছিল। আমি ইন্দোনেশিয়া থেকে সাউথ এশিয়ার 4-5টা দেশ ঘুরে ইন্দোনেশিয়া গেলাম। ইন্দোনেশিয়া থেকে আমি যাচ্ছিলাম, ওখানে একজন আমাকে উজ্জীবিত করলেন যে ভাই ইস্তিমুল ঘুরে আসে। তখন ইস্তিমুল ব্যাক ইন 2002, এটা কেবল স্বাধীন হয়েছে কয়েকদিন। তখন আমি ওখান থেকে 13 লাখ বা এরকম ইন্দোনেশিয়ান টাকা তো খুব রুপি তো খুব এরকম কতগুলো মানে অনেক পাওয়া যায়, লাখ লাখ হয়ে যায় আর কি, ব্যাগ রাখতে হয়। তখন আমি 13 লাখ বা এরকম কিছু একটা টিকিট কাটলাম, মারপাতি এয়ারলাইন্স আমার মনে আছে, বালি হয়ে ইস্তিমলে যাবে। আমার ভিসা কিন্তু মানে ইয়ে সিঙ্গেল এন্ট্রি, এবং জাকার্তা থেকে আবার ফিরে আসার কথা, সিঙ্গাপুরে যাওয়ার কথা জাকার্তা থেকে। তখন আমি যখন বালিকে ডেনপাসা বলে, ডেনপাসার যখন ডেনপাসা গিয়ে, এটা কিন্তু ডোমেস্টিক এয়ারলাইন মারপাতি, যখন দেখি ইমিগ্রেশনের মতো কিছু একটা বসানো টেবিল মানে কথা, তখন আমি যখন ওটা ক্রস করে যাচ্ছি, তখন আমার স্ট্রাইক করলো যে এটা তো আমি ওরা সিল দিয়ে দিল এক্সিট। তখন চিন্তা আমি তো সিঙ্গেল লাইন, এটা তো অন্য দেশে চলে যাচ্ছে। তো ইস্তিমুল যে ইন্ডিয়াটা স্বাধীন হয়ে গেছে, এটা তো আলাদা দেশ, ওই কনসেপ্ট ওদের মাথা না আমার মাথা বলে। আমি যখন চলে যাচ্ছি, ওরা কিন্তু দেখেন সিল মেরে দিচ্ছে। চলে যাওয়ার পর আমি ফিরে আসলাম, ইমিগ্রেশন অফিসে বললাম, দেখো আমার তো ওয়ানে আমার সমস্ত ব্যাগপত্র জাকার্তা রয়ে গেছে, আমি তো জাকার্তা থেকে আমাকে ফিরতে হবে, আমি তো ইস্তিমুল থেকে ফিরতে পারবো না এবং বালি থেকেও ফিরতে পারবো না। তখন ও বললো যে না না, তুমি তো এক্সিট হয়ে গেছে, এখন আমার এন্ট্রি হয়ে গেছে, এখন কোনো উপায় নেই। তখন আমি বললাম, না তুমি তো আমাকে মেনশন করতে হবে, আমার তো ভুল হতে পারে। যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে চলে গেলাম আর কি ইস্তিমলে, যে ওখানে ছিল ইস্তিমল ভিসা দিল নতুন, ওই পোর্ট এন্ট্রি, এটা জাতিসংঘ ভিসা দিল বেসিক্যালি, তখন ইস্তিমল গভর্নমেন্ট করিতে হয়নি। ওইখানে তখন আমাকে ওই জাতিসংঘেরই আমাদের বাংলাদেশে যে একজন কর্মকর্তা ছিলেন, ওখানে ওনাদের যে কি বলবো মেস মতো ওখানে ছিলাম। ওনারা বললেন যে 2 একদিন অপেক্ষা করলে ইন্দোনেশিয়ার একটা ডেস্ক খুলবে, কনসুলার সেকশন, যেহেতু ভিন্ন দেশ হয়ে গেছে, তখন তুমি আবার এখানে অ্যাপ্লাই করলে ইন্দোনেশিয়া ঢোকার আবার অনুমোদন পাবে। তারপরে আমাকে 10 দিন মতো ওখানে থাকতে হয়, এবং ওরা খোলা করে অ্যাপ্লাই করলে এটা দিয়েছে। এটা একটা কারণে এ ধরনের অনেক ঘটনা, যেটা আমাদের জীবনে অনেক ইয়ে চেঞ্জ করে যায় ভ্রমণ। এবং ভ্রমণে বলা যায় যে ভ্রমণ থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমাদের জীবনেও কিন্তু অনেক পরিবর্তন করা যায় বলে আমি মনে করি। আর যেটা আপনার প্রশ্ন ছিল যে ওই বন্ধুর ব্যাপারেই আসবো, আরেকটা জিনিস আমার যেটা সাহিত্য, যেটা আপনারা বলছেন যে অনেকে ভ্রমণ করছে এবং অনেক ধরনের মিডিয়ামে কাজ করছে, এটাকে আমি সাহিত্য না বলে শিল্প বলি। কারণ যদি সে ফটোগ্রাফি করে তাহলে সেটা সাহিত্য না বলে শিল্প, মানে ওভারঅল একটা শিল্পের ক্যানভাসে আনা যায় ওটা। তাহলে তারপরে অনেকে ছবি আঁকে ভ্রমণে। এই জন্যই আমরা সবসময় ভ্রমণ করতে গিয়ে যে কোনো মাধ্যমে যদি সে কাজ করে, তো ভ্রমণ থেকে যাতে সৃজনশীল কিছু একটা হয়, এটা ভ্রমণদের একটা অন্যতম প্রণোদনা বা উদ্যোগ। আর যখন বন্ধুদের ব্যাপার যেটা বলছেন, সেটা হচ্ছে রফিক আজাদের যে পত্রিকাটা ছিল, ওটার নাম মনে আছে? রফিক আজাদ বের করেছিলেন একটা লিটল ম্যাগাজিন, ওনারা করছিলেন। ওনারা কিন্তু 2-3 সংখ্যা বের করার পরে একটা ঘোষণা দিয়ে ওনারা বন্ধ করেন, সেটা ঘোষণা দিয়ে। আর আমরা যে লিটল ম্যাগাজিনের বা অন্যান্য ম্যাগাজিনের যে সমস্ত ইতিহাস দেখি, সবাই একটা সময় বন্ধ হয়ে যায় যে কোনো কারণে।
সম্পাদকের ব্যক্তিগত কারণ কিংবা পারিপার্শ্বিক কারণ। আর আরেকটা হচ্ছে যে আমরা এটা যখন বের করি তখন তো একটা বন্ধের একটা চিন্তা করে বের করেছিলাম যে আমরা এই জিনিসটা সে উস্কানি দেবো, এর সঙ্গে উস্কানির কথা আছে, যে উস্কানিটা অনেকখানি হয়ে গেছে বলে আমাদের মনে হয় এই গত আর মানে কয়েক বছরে উস্কানিটা হয়ে গেছে। এবং এই যে বলছেন যে বিভিন্ন লোক মনে গিয়ে কিছু একটা করার চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের নানা জায়গায় বলার যে আমিও যাবো, আমিও একটা লিখবো। আমি একজনের নাম বলবো, মহুয়া রূপ। মহুয়া রূপ এখন এন্টার্কটিকাও গেছেন, উনি রিসেন্ট আমাজন জঙ্গল থেকে ঘুরে আসছেন এবং প্রথম আলো ওনাকে পিক করে কিন্তু ওনাকে একদম লেখক বানিয়ে দিচ্ছে। ওনার দুটা বই এবং একটি আসছে লাতিন আমেরিকার নাটা এরকম একটা বই আসছে এবং এর আগে অ্যান্টার্কটিকা সফরের বড় একটা বই আসছে। উনি কিন্তু ভ্রমণ করতে কি বলবো, আমরা ভ্রমণ করতে থেকে উৎসাহিত হয়েছে, উনি নিজেও বলেন সেটা। এবং আমরা ওনাকে প্রথম পিক করে এনে ভ্রমণ আড্ডায় আমরা নিয়ে আসি এবং ভ্রমণ সাহিত্যের দিকে নিয়ে আসি এবং উনি গবেষক চলে গেছে টিআইবিতে কাজ করতে। তো এই যে এরকম আরো দু তিনজন আছে, আমি নাম সবার বলছি না, আমরা ওই কাজটি করা আর হচ্ছে অন্যদেরকে প্রণোদনা দিয়ে কিছুটা এগিয়ে দেয়, সেটা অনেকটা সফলতা আমাদের আসছে বলে মনে হয়। এই মনে হওয়ার কারণে আমরা মনে করি যে বোধহয় এটা বন্ধের সময় এসে গেছে। এটা আর এটা আরেকটা কথা আপনি বলেছেন যে অনেক লেখক যারা যাচ্ছেন অনেক লেখা পাওয়া যায় অনেক, এটা কিন্তু আমরা যেটা ফিল করছি যে অনেক ভ্রমণ কেন্দ্র, নতুন নতুন ভ্রমণ কেন্দ্র আমরা আবিষ্কার করছি, অফবিট যেটা বলা হয় ভ্রমণে। অনেক গ্রুপ আছে, আমার সাথে সবার যোগাযোগ আছে। সাবিরা মেহরিন একজন আছে, উনি ওয়ান্ডার উইমেন, ওনারাও গ্রুপ করছে। তারপরে ভ্রমণ কন্যা এদের সঙ্গে আরো ছোট ছোট গ্রুপ আছে, এটা করছে। কিন্তু 25 জন ভ্রমণ করে একজনও লিখছেন না। এটা কিন্তু আমাদের হতাশা। আমরা তাদেরকে উজ্জীবিত করে অনেককেই বলি যে আমাদের লেখাপড়া যদি লেখাটা আমাদের সাহিত্য পদবাচ্য না হলেও আমরা ওটাকে মানে একটু মানে আমরা রিরাইট করে ওটা প্রকাশ করবো। ফলে আর ভ্রমণপথের আগের সংখ্যাগুলো যদি আপনি করেন সম্পাদকের বারবার বলা হচ্ছে যে আমরা এই পত্রিকা অর্থাভাবে বন্ধ হবে না, লেখার অভাব থেকে বারবার বলা হচ্ছে। কারণ আমরা যে লেখাটি প্রকাশ করতে চাচ্ছি সেটা পাচ্ছি না, যাদেরকে দিয়ে লেখানো হচ্ছে তাদেরকে অনেকবার টাকা দিয়ে লেখাচ্ছি। এবং আমার মনে হয় যে ইন দ্য মিনটাইম আমাদের ওই সফলতাও যেটা আমরা মনে করি যে টার্গেটে আমরা এগোচ্ছিলাম, এখন আমাদের নিজেদের লেখার সময় হয়ে গেছে। এটা আর সর্বশেষ একটি কথা বলে শেষ মানে এই পর্যায়ে শেষ করবো। সেটি হচ্ছে যে এই ভ্রমণ তো একটা বিশাল বিষয়, সেখান থেকে আমরা শিল্পকে মানে বেছে আনছি। কিন্তু আমাদের প্রত্যেকেরই শুধু ভ্রমণ জীবনেরই একটা অংশ। আমরা মনোভ্রমণ যেটা বলা হচ্ছে যে মনোভ্রমণ করে আমরা। আর এখনকার লেখকদের যে প্রবণতাটা আমি দেখছি, তারা স্টিল মানে ওই উইকিতে যেটা আছে ওই ইতিহাস লেখাটা প্রবণতা রয়ে গেছে। এই জন্যই আমরা বলছি যে লেখাটা থেকে ওই যেমন রব ভাই ইতিহাস প্রবণতা ওনার মধ্যে আছে, উনি ইতিহাসটা তুলে ধরেন তারপরে নিজে। এই জন্য আমরা বলছি যেটা পাওয়া যাচ্ছে মানে মানে যেটা উইকিতে পাওয়া যাচ্ছে ওটা লেখার দরকার নেই, আপনি সাবজেক্টের বিষয়গুলো নিজে ওইটা আর কি ওইটা আমরা করছি। এবং এখন অনেকেই ওই ওদিকে আসছে আর কি। মোটামুটি দেখা যাক কতদিন চালানো যায়, তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে বন্ধ করবো। ধন্যবাদ। না, অশেষ ধন্যবাদ হাফিজ ভাই। আমরা মানে কায় মোহাম্মদকে প্রার্থনা করব যেন ঘোষণা দিয়ে অতি শীঘ্রই এটা বন্ধ না হয়। ভ্রমণ করতে জন্য শুভকামনা। আর আমার পাশে যে তিনজন বসে আছেন এরা তিনজনেই ভীষণ রকমের ভ্রামণিক সত্যিকার অর্থে। তো এখানে এদের পাশে বসে এখন সাম আপ করাটা একটু কঠিন, তারপর আমি চেষ্টা করছি। যে আমার কাছে যেটা মনে হয় যে আসলে পৃথিবীর ইতিহাস তো ভ্রমণের ইতিহাস, স্থানান্তরের ইতিহাস। এর যে বড় সত্য মনে হয় আর নেই। এবং এই স্থানান্তর, এই যোগাযোগ, এই নতুন নতুন জিনিস আবিষ্কার, হ্যাঁ এটা ঠিক মানুষ আবিষ্কার করে এবং তারপরে সেটা ধ্বংস করে। এটা তার ভীষণ রকম নেতিবাচক একটা জায়গা। কিন্তু তারপরও আমরা তো আসলে আশাবাদী, আশায় বাঁচি, পৃথিবীটাও আশায় বাঁচে। এবং আমরা এই সময়ের আলোচনায় আড্ডায় আমরা যেটুকু বুঝলাম যে হ্যাঁ আসলে
ভ্রমণের একটা জোয়ার, সেটা আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি, সেটার একটা নতুন ধরনের একটা জোয়ার এসেছে। কিন্তু আরেকটা বিষয় বৈশিষ্ট্য যেটা ওনারা বললেন যে হ্যাঁ, ইতিবাচক দিক বটে, তবে সাহিত্য রচনার ক্ষেত্রে যেটা দেখা যায়, হয়তো এখন এই প্রজন্মের অনেকের মাঝে ওই তথ্য নির্ভরতাটুকু একটু বেশি রয়ে গেছে। আর একটু জনজীবনের ভেতরে যাওয়া, বোঝা, ওই আবিষ্কারের একটা আকাঙ্ক্ষা, ওটা হয়তো নিশ্চয়ই আরো বাড়বে, আমরা সেই প্রত্যাশাই করি। তো আজকের আড্ডা মানে এইখানকার এই আড্ডাটা আপাতত একটু শেষ হলো, কিন্তু এখানে আমাদের দর্শক সারিতে ভ্রমণে উপস্থিত আছেন এবং আমার ধারণা প্রায় সকলেই মানে দেশের বাইরে এখানে তারা ভ্রমণ করেছেন। আর যতবারই ব্যাকপ্যাক উচ্চারিত হচ্ছিল আমার মাথা ঘুরে যাচ্ছিল কবি ফেরদৌস নাহারের দিকে, কারণ উনি একজন ভ্রমণিক তো বটেই, কবির প্রাবন্ধিক ভ্রমণিক, এবং উনি নিজেকেই বলেন ব্যাকপ্যাকার্স। আমরা প্রথমে ওনার একটুখানি কথা শুনবো, প্লিজ। হ্যাঁ, শুনতে এবং একটু শোনাবেন, এটা দিয়েই আমাদের শেষ হবে। আর যদি মুবাশশির আপা আছেন, সুমি আপা, তারা যদি কেউ প্লিজ কিছু বলতে চান, আপনি আসেন, এখানে আসেন, কষ্ট করে আপনি চলে আসেন। ছোটবেলা থেকে জানতাম আমি বাইরের মানুষ, আমি কোনোদিন কোনোদিনই ভিতরের মানুষ ছিলাম না, মানে অন্তর্মহলের মানুষ ছিলাম না, বাইরে বাইরে ঘুরতাম। আর খালি বাড়ি থেকে আমার পালিয়ে যেতে ইচ্ছে করতো, আমি প্রচুর পালিয়েছি। আমার মা আমাকে খুঁজে আনতেন, কোথায় কোথায় বসে থাকতাম যে। তো যাই হোক, ওইটা তো পরে মনে হচ্ছে ওইটার জন্য দার্শনিক দর্শনটা এসছে। কিন্তু ভ্রমণের নেশা আমার মনে হয় রক্তের ভিতরেই ছিল। সেটার জন্য আমি বেশ অল্প বয়স থেকে, যখন আমার একটু একটু পয়সা, আমি স্কলারশিপের পয়সা একটু জমাতে পারি, আমার প্রথম শুরু হয় ইন্ডিয়া দিয়ে, কারণ এটাই তো স্বাভাবিক, তাই না? তারপরে ইন্ডিয়া দিয়ে শুরু হয়, প্রচুরবার গেছি। সাহিত্যের অনুষ্ঠান বা পরে এসেছে, আগে তো ঘুরেছি। তারপরে তো পৃথিবীর কত দেশে গেছি, কিন্তু যে মানে যেতে 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 আমার একটা কথাই মনে হয়েছে যে পৃথিবীটাকে না, মানুষকে না ভালোবাসলে পৃথিবীকে ভালোবাসা যায় না। তো ভালোবাসতে, যে ভালোবাসাটা না থাকলে কোনো কিছুই সমৃদ্ধি পায় না। আমি যত জায়গায় গেছি, যেমন আমি যখন মিলান থেকে সুইজারল্যান্ডে যাচ্ছি, একটা নির্জন ট্রেন, সেই ট্রেনে আমার পিছনের সিটের পিছনে দুটো আফগানি ছেলে লুকিয়ে আছে এবং ওদেরকে ধরতে, আমি তো বসে আছি, ওদেরকে ধরতে পুলিশ উঠেছে, ইটালিয়ান পুলিশ এসে আমার পাল্টে গেল, আমাকে কিছুই বললো না, ওদেরকে তুলে নিয়ে গেল। ওদেরকে আমি কিন্তু একটু ক্ষুধার্ত ছিল, আমার ঝুলিতে যে চকলেট গুলো ছিল আমি ওদেরকে দিয়েছি, এবং আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাবে, আমি তো জুরিখে যাচ্ছি। বলে কি আমরা কি জুরিখে যেতে পারবো, তোমার কি ফোন আছে, আমরা কি একটা ফোন করতে পারবো? আমি যে না বাবু, আমি তো মাত্র ঢুকলাম, আমার কাছে সেই অর্থে ফোনটা নেই। কত যে ছোট ছোট কত যে ঘটনা, যেমন প্যারিসে লুভ মিউজিয়াম দেখতে আমি এত দেরি করে ঢুকেছি যে আমার আর সেইভাবে টিকিট কাটলাম, কিন্তু সেইভাবে আমি ঘুরে দেখতে পেলাম। তার আগে দুই যাযাবর আসছিল, আমি তাদের সঙ্গে চলে গেছি সিনেমা। এবার তারে নারে করতে করতে যখন ফিরে এসেছি, আমার তখন সময় নেই, কিন্তু আমি ঢুকলাম তারপরেও। এবং সেই জন্য সব কাউকে বছর 5-7 আমি লজ্জায় বলতে পারি, লজ্জায় ঠিক দ্বিধায় বলতে পারি না, যে লুবি যে লুক না দেখে সে দুইটা এসের সাথে বহিমিয়ানের সাথে তারা নারে করতে করতে চলে গেল, এটা কোন ধরনের? কিন্তু এইটাই আমাকে চিনেছি আমি পৃথিবীর পথে পথে, নাই তো আমি চিনতাম না আমাকে। আমার খুব ভালো লাগে এই, আর আমি তো মনে করি আমি একদমই ধূলিকণা উড়ে উড়ে যাচ্ছে সব জায়গায়, যদি সব জায়গায় যাওয়ার যোগ্যতা এখন আমার হয়নি। আর উজবেকিস্তানে আমি গিয়েছিলাম, আমি যখন আমার বাবা মারা যাওয়ার পরে আমি খুব অসুস্থ হয়ে যাই মানসিকভাবে, কারণ ওই আমার প্রথম আমার প্যারেন্টস চলে যাওয়া দুজনের ভিতরে, কারণ আমি বাড়ি থেকে বেরোতাম না, দরজা বন্ধ করে থাকতাম, খুব ডিপ্রেশন। তখন আমাকে সবাই বললো যে তোমার একটা ছিল, দিল্লিতে যাওয়ার একটা ভিসা ছিল, তুমি অন্তত যাও, ঘুরে আসো, তাহলে তুমি একটু শান্তি পাবে। আমি সেই সময় কি করবো, টিকিট কাটলাম, টিকিটটা উজবেক এয়ারওয়েজে।
উজবেক এয়ারওয়েজ তো সবাই বললো কি ও মা উজবেক এয়ারওয়েজে যাচ্ছে ইংল্যান্ডে তো উজবেক, তার জন্য উজবেক এয়ারওয়েজ যাচ্ছে। আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, অনেকগুলো পয়সা আমি সেভ করতে পারছি, 3 দিনের একটা $200 বিনিময়ে 3 দিন সমরকন্দে তাশকন্দে ঘোরাঘুরি পেলাম। তো সেই সময় আমি একদম একা, সে আজ 2000-এ একদম একা সেই তাশকন্দ কি বলে হোটেলে অনেক রাতে চুপচাপ দাঁড়িয়ে আছে, এত পুরনো হোটেল যেটাতে লাল বাহাদুর শাস্ত্রী মারা গিয়েছিলেন, যেখানে সেটা এত বড় এত বিশাল। তো সেই হোটেলের বারান্দা দাঁড়িয়ে দেখছি আমি গাড়ি চলে যাচ্ছে, লাল সিগন্যাল, কোনো পুলিশ নেই, কিছু নেই, চলে যেতে পারে তারা, কিন্তু ওরা ঠিক দাঁড়াচ্ছে, আবার ই করছে, কি বলে সবুজ বাতি জ্বললো, তোরা গেল। আবার পরের দিন আমি নিচে বসে আছি, দেখি দুজন কি বলবো মেয়ে, ওরা কোলে বিড়াল নিয়ে ওরা অপেক্ষা করছে, খদ্দের অপেক্ষায়, সেটা আমার কবিতাতে উঠে এসছে। তা ওরা কালো গাড়ি এসে ওদেরকে তুলে নিয়ে গেল। আমি অনেক রাত মধ্যে বারান্দা বসে অপেক্ষা করলাম, ওই মেয়ে দুটাকে কি আর ফিরিয়ে দেবে আজকে রাতে? তারপরে আর জানি না, আমি তো চলে গেলাম। এমন পথে পথে এমন সব অভিজ্ঞতা, যেমন আমি লাস্ট টাইমে গ্রিসের ক্রিট আইল্যান্ডে, সবাই তো আমরা প্রথমে সেই যাই, অ্যাথেন্সে যাই, কিন্তু আমি ক্রিট আইল্যান্ডে চলে গেলাম আমস্টারডাম হয়ে। ক্রিট আইল্যান্ডে যে ওই আইল্যান্ডের সবচাইতে উত্তরে যে একটা আছে কানিয়া নামে, সেটা হলো মেডিটেরিয়ান সির পাশে অনেক কয়েকশো বছরের পুরনো একটা ছোট্ট শহর। বাতিঘরের পাশে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। তো সেখানে আমি একটা হস্টেলে উঠলাম, সেটা হলো হোটেল না, না হস্টেল। সেখানে দুটো ইসরায়েলি মেয়ে আসলো, তাদের মধ্যে একজনের সামরিক ট্রেনিং শেষ হয়ে গেছে, আরেকজনের আগামীতে যাবে সেই সময়। তো যে যাবে সে একটু নাদুস নুদুস, আর যে সামরিক ট্রেনিং করে এসছে সে খুব পেটা, এবং দুজন আপন বোন। ওরা এসে ওই হস্টেলেরই বাং বেডে দুই বোন ই করলো, আমি পাশের বাং বেডে। তা আমি একটু কৌতূহল বসাতে জিজ্ঞেস করলাম তোমরা কোথা থেকে এসছো? আমরা তেল আবিব থেকে এসছি। তো এই সময় আমাকে তুমি কোথা থেকে এসছো? তা আমি যে পাসপোর্টে গেছি সেই পাসপোর্টের কথাই উল্লেখ করলাম। তারপরে তারা বেশি কথা বলে না, খালি আমি যখন খেতে যাচ্ছি তখন বলে তোমরা ডিনার করতে যেতে চাও, তাহলে যেতে পারি আমরা। তো বললেন আমরা ডিনার করে এসছি। তো ওই রকম একটা অ্যাটিটিউড, কত অ্যাটিটিউডের সাথে পরিচিত হলাম, কত পথে পথে কত মানুষের কত রকমের চেহারা দেখলাম। দেখে যে নিজের ভিতরে শ্রীবৃদ্ধি করলাম, না ঋদ্ধ হলাম, না আরো উদ্ভ্রান্ত হলাম, সেটা জানি না, কিন্তু সবকিছু একটা চৌকাঠে এনে দাঁড় করে দিয়েছি। অশেষ ধন্যবাদ। পথের হাওয়ায় কিশোর বাজে, একটু তো উদ্ভ্রান্ত থাকবেই। আচ্ছা, আপা, মুবাশশির আপা, একটু যদি আপনি কিছু বলেন আপনার অভিজ্ঞতাটা, অল্প একটু। উদ্ভ্রান্ত হওয়ার গল্প। হ্যাঁ, ওইভাবে ভ্রমণপ্রাণ আমার বলে করে আমি কোনো সুবাদে পারিবারিক সুবাদে কোথাও গেছি। তবে আমার যেটা, আমি একটাই কথা বলি যে আমি যখন দেশের বাইরে একবার কানাডায় গেছি, আমার প্রথম যে উপলব্ধিটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের সবাই বোধহয় যাওয়াটা খুব সহজ নয়, অর্থকরী বিষয় থাকে, সুযোগের বিষয় থাকে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার চাইলে কি আমরা বেরিয়ে যেতে পারি না, হয়তো যাদের কাজের সুবাদে যারা যান, কিন্তু যাওয়াটা খুব দরকার এই জন্যে যে আমাদের এই দেশটা আমরা এখনো আরো বোধহয় উপলব্ধি করতে পারছি। এটা প্রধানত আমরা তো অন্য ভাষাগুলোকে স্বীকারই করি না, অন্য ধর্মগুলোকেও স্বীকার করি না, অন্য রকমের কোনো মানুষকে আমরা স্বীকার করতে চাই না। এখন সেই অস্বীকারটা প্রায় প্রতিষ্ঠার পর্যায়ে চলে যাচ্ছে। আমার যেন মনে হয়, আমি প্রথম যে উপলব্ধিটা আমার হয়েছিল সেটা হচ্ছে যে আমার জানার বাইরে যে এত মানুষ আছে। পৃথিবীটা বড়, আমরা ছোটবেলা থেকে নানাভাবেই জানি, ভূগোল পড়লেই জানা যায়, কিন্তু আমার জানার বাইরে, এবং তারও বিশ্বাস, তার জীবন, তার কোনো কিছুই তো আমার যে ছোট নয়, আমার তো তাকে তুচ্ছ বা একেবারে অস্বীকার করার মতো নয়, যেটা আমরা করছি সারাক্ষণ।
আমরা এই যে একটা কি বলবো এক রৈখিক সমাজে থাকছি, আমার ধর্মটাই শ্রেষ্ঠ এবং একমাত্র, আমার ভাষাটাই শ্রেষ্ঠ এবং একমাত্র, আমার বিশ্বাসটাই শ্রেষ্ঠ এবং একমাত্র, আর আমি কোনো মানুষকে জায়গায় দিতে চাচ্ছি না, না আমার মনে, না আমার জীবনে, না আমার সমাজে। আমার যেন মনে হচ্ছে ভ্রমণ আমাদেরকে ওই প্রসারতাটা দেয়, যে জন্যে খুব জরুরি ভ্রমণ করা। আর আমরা এই মানে বাংলাদেশের লোক, একসময় আমরা পূর্ববঙ্গ ছিলাম, আমরা যখন বাইরের বইগুলো, পশ্চিমবঙ্গের বইগুলোই বেশি পড়তাম গল্পের বই হিসেবে, তখন দেখতাম ওদের কিন্তু জীবনের মানে একদম মধ্যবিত্ত পরিবারে ওরা পুজোর ছুটিতে কোথাও যায়, ওদের একটা ভ্রমণটা ওদের একটা মানে নিজেদের দেশের ভেতরেই। কিন্তু এটা আমাদের সমাজে ছিল না, এখন এটা আসছে। তারপরও এটা আমাদেরকে কতটা প্রসারিত করছে, কতটা উদার করছে, খোলা মনে করছে, সেখানে সন্দেহ, এবং সেই সন্দেহটা দূর করার জন্যই ভ্রমণটা খুব জরুরি। এটাই আমার প্রথম বোধ ছিল, আজকে একটু শেয়ার করলাম। ধন্যবাদ, খুব চমৎকার করে বললেন যে এই যোগাযোগ তো কেবল না, আসলে যে মানবিক হয়ে ওঠার যে ব্যাপারটা, ভ্রমণ তো আসলে সেটা আমাদের অবশ্যই শেখায়। আমরা কথাসাহিত্যিক কবি ঝর্ণা রহমানকে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে মানে অনুরোধ এসেছে, হ্যাঁ অনুরোধ এসেছে, আপনি যদি একটু আসেন, আপনার ভ্রমণের অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। ধন্যবাদ সাবিরা। আজকে পথের হাওয়ায় কি সুর বাজে, এটা মনে হয় আমি শুরু থেকে শুনছিলাম, মানে প্রথম একদম অল্প একটু শুরু হয়েছে, তারপর থেকে আমি এসেছি, দর্শক গ্যালারিতে ছিলাম, শুনেছি সবার কথা। আমি শোনার জন্য এসেছিলাম, আর এটা এভাবে আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটা চলে, এটাও আমি ঠিক অতটা বুঝতে পারিনি, আগে আসিনি। তো খুব ভালো লাগছিল সবার কথা শুনতে, কিন্তু এর মধ্যে আবার আমাকে সাবেরা কেন টেনে নিয়ে এলো আমি বুঝলাম না। আমি তেমন ভ্রমণিক নই, এখানে যাদের কথা শুনেছি এদের প্রত্যেককেই আমি জানি। এরা যেভাবে ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়েন, বোহেমিয়ান টান যে শব্দগুলো প্রথমে শুরু করেছে, তারপরে ধীরে ধীরে হাফিজের কথা শুনলাম, আমার কথা জানি। সেরকম অর্থে আমি কিন্তু ভ্রমণিক নই। আমার জীবনের একটা অনেক বড় অংশ পর্যন্ত আমি বলতে গেলে নিজের দেশেরই কোথাও যাইনি। আমার বলতে গেলে কিশোর বয়সে বিয়ে হয়ে গেছে, লেখাপড়া, সংসার, সন্তান, এগুলো নিয়ে ওটাই ছিল আমার ভ্রমণ। তো এরপরে যখন আমি সাধারণভাবে মনে করা হয় যে দেশের বাইরে যাওয়াটাই বুঝি ভ্রমণ, অনেকে মানতেই চায় না দেশের ভেতরে ঘোরাটাও যে মানে নিজের গণ্ডি থেকে বেরিয়ে পড়াটাই যে ভ্রমণ হতে পারে, এই বৃহৎ অর্থে আমরা ভ্রমণকে একটু কমই দেখি। যেমন একটু আগে বুশরাপা যেটি বলে গেলেন, এই কথাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমাদের সেই গুরুদেব তো অনেক আগেই বলে রেখেছেন যে দেখা হয় না চক্ষু মিলিয়ে, ঘর হতে শুধু দুই পা ভেঙে। এই যে দেখা, দেখে এবং নিজেকে ঋদ্ধ করা, সমৃদ্ধ করা, এইটি নিজের গণ্ডি থেকে বের হয়ে আমি যেখান থেকেই শুরু করব, সেখান থেকেই আমার ভ্রমণ শুরু হবে। এভাবে যার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে বিশ্ব ভ্রমণ করতে বেরিয়ে করবে। তা আমি বলছিলাম যে আমার সেরকম অর্থে আমি ভ্রমণিক নই, বিভিন্ন প্রয়োজনে আমি ভ্রমণে গিয়েছি। যেমন এখানে মাহমুদ হাফিজ আছেন, তিনি জানেন যে আমরা সার্ক সাহিত্য সম্মেলনে অনেকবার দিল্লি গিয়েছি, আগ্রা গিয়েছি, বিভিন্ন দেশে এগুলো হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় হয়েছে। এছাড়া প্রয়োজনে নানান জায়গায়, নানান দেশে গিয়েছি। আমাদের আত্মীয় স্বজন থাকে আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সেসব জায়গায় গিয়েছি। চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর গিয়েছি। এরকম প্রত্যেকটাই হচ্ছে প্রয়োজনে যাওয়া। এবং আমার মনে হয় যে বাংলাদেশের নারীদের, বিশেষ করে বিবাহিত সংসার যাপন করছে এরকম নারীদের ওরকম বোহেমিয়ান হওয়ার
সুযোগ খুব একটা নেই, যেটি রানা পেয়েছেন। এরকম আমরা হয়তো হাজারে কি 20,000-এ একজন নারী, একজন মেয়ে পাবো যে নাকি এরকম বের হয়ে যেতে পারে, যার পরিবার ওইরকম উদার মানসিকতা সম্পন্ন, যে মেয়ে বের হয়ে যাচ্ছে তার জন্য কোনো চিন্তা করবে না, সে ঘুরে আসুক। অবশ্য আধুনিক সময়ে সে বাবা মায়ের মন মানসিকতার কিছুটা পরিবর্তন হচ্ছে। আমি আমার পরিবারও দেখি, একেবারে কিশোরী স্কুলের আমার নাতনি আছে, সে কিছুদিন আগে জাপান ঘুরে এলো, মাত্র 6-এ পড়ে, একাই গিয়েছে। তো এগুলো এখনকার সময় আছে, কিন্তু আমরা যে সময়ে বড় হয়ে উঠেছি, আমাদের সময়ে এই মেয়েদেরকে এরকম ঘরের বাইরে যেতে দেওয়ার কথা চিন্তাই করতে পারতো না। মেয়েদের তো স্কুলেই যাওয়া হতো না একটা বয়সের পরে। আমি বলতে গেলে সেই সময়েরই মানুষ। ভাগ্য ভালো, আমার লেখাপড়াটা হয়েছিল, আমার মনের জোরের কারণে সেটাও হওয়ার কথা না, কিন্তু ওই ভ্রমণটা এভাবে হয়নি। তবে বিভিন্ন দেশে আমি যখন গিয়েছি, সপরিবারে গিয়েছি, নিজে গিয়েছি, আমার কাছে কিন্তু যে আব্দুর রব যে কথাটি বলেছেন, হাফিজ ভাইও বলেছেন, যে মানুষের জীবন দেখতে আমার ভালো লাগে। যে কমিউনিটির কথা আপনি বললেন না, যে দেশের বাইরে বা নিজের গণ্ডি থেকে বিভিন্ন জায়গায় যখন আমরা চলে যাব, তখন তো সেই জায়গার ঐতিহাসিক স্থাপনা বলি, প্রাকৃতিক সৌন্দর্য বলি, বা বিভিন্ন স্পট যেগুলি ভ্রমণ স্পট হিসাবে পর্যটকদের এরিয়া বলে গণ্য করা হয়, সেগুলো তো দেখা হয়। মানুষের একটা প্রবণতাই থাকে কোথাও গেলে যেখানে কি কি দর্শনীয় আছে সেই জিনিসগুলো ঘুরে দেখা, সেটা থাকে, সেটা ভ্রমণের তালিকার মধ্যে থাকে, প্ল্যানের মধ্যে থাকে। কিন্তু পাশাপাশি আমার থাকে নিজের মনের ভেতরে একটা তালিকা, সেখানকার মানুষ দেখা, জীবন দেখা। একটি দার্জিলিংয়ে গিয়ে দেখেছি মেয়েরা সব সেখানে দোকান সাজিয়ে বসেছে, পসরা সাজিয়ে বসেছে, এবং তারা একটা সকালবেলা একটা চায়ের দোকান দিচ্ছে। এমনকি আমি দেখেছি যে রাস্তা ঝাড়ু দিতে বের হয়েছে, ঝাড়ু, তার হাতে ঝাড়ু, পিছনে একটা ঝুড়ি যেটার মধ্যে ময়লা নেবে, বা একটা ট্রলি। সে কিন্তু খুব সুন্দর সেজেছে, এখানে একটা ফুল দিয়েছে, একটা মাথাল পরেছে এবং রংচঙে একটা পোশাক পরেছে, নিজেকে সুন্দর করে উপস্থাপন করে সে তার কাজে নেমেছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু একটা ভ্রমণ করতে গেলে যে কোনো দেশের আমি এই জিনিসটা দেখবো, এটা কিন্তু থাকে না তালিকায়। এটা আমার মন থেকে বের করে নিতে হবে আগ্রহটা যে কোন দিকে। তার মানে এই সমস্ত জনজীবন, মানুষের কাজ, তাদের আচার আচরণ, এগুলো দেখতে ভালো লাগে। এখন আমরা দিল্লি গেলাম, আমার সেটা জীবনের প্রথম দিল্লি যাওয়া, ওটাও সাহিত্য উৎসবে যোগ দেওয়ার জন্য, এটা 2010-এ। অভিজ্ঞতা নেই বলে আমরা 5-6 জনের একটা দল ছিলাম। তো সেই দলটি আমরা প্যাকেজ ভ্রমণ, যেটা এরকম একটা ইয়ের সাথে আমরা যোগাযোগ করলাম, ভ্রমণ প্যাকেজ, তারা আমাদের নিয়ে গেল। তা আমরা সবকটাই অনভিজ্ঞ, আমরা যেটা ছিলাম। ফলে আমরা গেলাম কালকা মেলে, আমাদের দিল্লি না, কলকাতা থেকে, হাওড়া থেকে আমরা কালকা মেল এটাতে উঠলাম, এবং প্রায় 26-27 ঘন্টা লেগেছে ওদের সেই ট্রেনে দিল্লি গিয়ে পৌঁছতে। তো এটা একটা অবর্ণনীয় কষ্টের তখন মনে হয়েছে, যে আমরা এরকম অভ্যস্ত না, প্রচণ্ড গরম। সেই মাঝে মাঝে বিভিন্ন স্টেশনে একটু পরে পরে লোকাল ট্রেন, এটা একটু পরে পরে ট্রেন থামছে, মানুষ হুড়মুড় করে নামছে পানির জন্য, কারণ পানি ফুরিয়ে যাচ্ছে, এবং জলসত্রগুলো আছে সব স্টেশনে, এমনকি স্টেশন ছাড়া খালি জায়গাও আছে। তো সেই পানি মনে হচ্ছে ফুটন্ত পানি, একদম কিছু দিলে সিদ্ধ হয়ে যায়, সেটা এত তাপ। তো সেটা নিয়ে আসছে। এখন ওই যে সে অবর্ণনীয় কষ্ট, দুর্বিষহ একটা ট্রেন যাত্রা যখন শেষ হলো, দিনের বেলা এত গরম, রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা, আমরা কোন ফুটো দিয়ে বাতাস আসছে সেই ফুটো নির্ণয় করতে আমাদের মানে কঠিন কষ্ট হচ্ছে। সেটি যখন শেষ হলো এবং কিছুদিন স্মৃতিটা থিতিয়ে গেল, তখন মনে হচ্ছে যে এই যে একটা অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেখানে দেখেছি যে একটা কম্পার্টমেন্টের মধ্যে মানুষেরা কি করে, তারা এই লম্বা সময়টা কিভাবে এই জার্নিটা করে। কেউ শুয়ে পড়ছে, কেউ উঠে জামা কাপড় সমস্ত খুলে ফেলছে, পুরুষেরা তারা সব মানে গরম বোঝা পাচ্ছে, নিজের নিজের জায়গা মতো হচ্ছে, কেউ খাবার খুলে বসছে। এই যে ঘটনাগুলো, এগুলো দেখার মধ্যে দিয়ে কিন্তু অনেক অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ। তো আমি যত জায়গায় গেছি, বিভিন্ন জিনিস জায়গা দেখেছি, সেটা তো আমার অভিজ্ঞতার সমৃদ্ধি বটেই, কিন্তু মানুষ দেখে আমি বড় বেশি মুগ্ধ হয়েছি। এবং আমার একটা জিনিস মনে হয়েছে, যে পৃথিবীর সব দেশে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা, এটি বোধহয় সবার ক্ষেত্রে একই রকম। এখানে আমি কয়েকজনের অভিজ্ঞতা শুনছিলাম,
যে আপনি তো বলছিলেন যে যতবার বিপদে পড়েছি কেউ যেন আমাকে এঞ্জেলের মতো এসে উদ্ধার করেছে, এই জিনিসটা আছে। আমি আর একটা অভিজ্ঞতা বলে আর কথা শেষ করবো। সেটা হচ্ছে আমি নিউ ইয়র্কে থেকেছি অনেকদিন আগে, সেখানে আমার দেবর আছে। তো ওখানে একদিন আমরা এক জায়গায় যাবো, সেখানে সাবওয়ে গেট খুঁজছি যে কোন দিকে গেলে গেটটা পাওয়া যাবে। তো ওখানে চাইনিজ যে বাজার আছে ওর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এক চীনে ম্যামকে আমার সঙ্গে আমার দেবরের মেয়ে আছে, জিজ্ঞেস করলো যে নেক্সট সাবওয়ে গেটটা কোন দিকে। তো বলে দিল ফার্স্ট রাইট লেফট, দেন এটা এভাবে গিয়ে যাবে। তা আমার দেবরের মেয়ে না ওটা বিশ্বাস করলো, বলে দূর ও জানে না, ওর চেহারা মতো ওর জানা মতো ও যেতে শুরু করলো। যাচ্ছি আমরা, কতক্ষণ পরে দেখি সে বয়স্ক লোক বৃদ্ধ পিছন থেকে ডাকছে আমাদের। উনি না আমাদের সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে ওই পর্যন্ত এসেছেন যে তোমরা ভুল পথে যাচ্ছ, এটা না এই পথে যেতে হবে, তোমরা ভুল পথে যাচ্ছ। এটা আমাকে খুব আমাকে স্পর্শ করেছে যে উনি যে দেখিয়ে দিয়ে শুধু দায়িত্ব শেষ করেছেন তা না, তাকিয়ে থেকে জেনে আমরা ঠিক পথে যাই কিনা। আমরা কিন্তু উল্টোটাও দেখি, বা আমাদের দেশেও দেখি যে কাউকে কিছু জিজ্ঞেস করে ইচ্ছে করলে তাকে ভ্রান্ত পথ দেখিয়ে দেয় যে সে খুঁজে মরুক। তো এরকম আসলে দেশে দেশের যে মানুষের যে জীবন এবং মানুষের যে সম্পর্ক সৌহার্দ্য, এগুলো ভ্রমণে অনেক বেশি আমাদের মনকে সমৃদ্ধ করে। ধন্যবাদ। সাবিরা, আমি একটা মিনিট সময় নিচ্ছি মানে তোমার কাছ থেকে। সেটা হলো মানে ঝর্ণা উঠে চলে যাওয়ার আগে ওনাকে আর এক মিনিট একটু থামালাম। আসলে মানে সুসংবাদটুকু সবাই মিলে একসঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আজকেই মানে গতকাল বা দুদিন আগে আসলে আমাদের এবারে ঝর্ণা রহমানের কাব্যগ্রন্থ যুক্ত থেকে যেটা প্রকাশিত হলো সেটা আমাদের হাতে এসছে। আমি তাকে যখন জানালাম যে কোনো লেখকের বই আমার হাতে আসা মাত্র প্রেস থেকে আমার কাজই হলো যে প্রথমে তাকেই জানানো যে আপনার বইটা হাতে এসছে। তো তখন তিনি আসলে ঢাকার বাইরে ছিলেন বলে আজকে তার আসবার কথাই ছিল এমনিতেও। এইটা তো আমি এখন আসলে সবাই মিলে আমরা জাস্ট একটু তাকে গ্রন্থটা নিয়ে একটা ছবি তুলে মাঝখানে এইটুকু দিয়ে দিচ্ছি। আমি একটু খুলে দাও একটা ছবি দাও, পরে বই তাকে একটা করে ছবি মন্দাক্রান্তা পদাবলী। চলে আসো বাবু, এই সুন্দর তুমি আসো। অনেক ধন্যবাদ। আচ্ছা, বইয়ের প্রকাশনা উপলক্ষে আমি মিষ্টি এনেছি, আপনারা একটু মিষ্টি জল জলে প্রোডাকশন। তারপরে এটা লেখেন একজন মাত্র আছে যারা সারা বাংলাদেশ ঘুরছে দেখছে এইভাবে বলছে, কিন্তু বেশিরভাগ ভ্রমণ যে গ্রুপগুলো আছে সেগুলো তারা বিদেশে কিন্তু ভ্রমণ করছে। বিদেশের এটা একটা ব্যবসায়িক না, এখানে আসলে একটা সিকিউরিটি ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে তারা যে ধরনের একটা স্বাধীনতা চায়, মানে ভ্রমণ তো যাওয়ার নিয়ম কানুন মানার জন্য মানুষ কিন্তু ভ্রমণে যায় একটু নিয়ম কানুন ছেড়েই নিয়ম ফ্রি ওয়েতে ঘোরার জন্য যে যায়, সেই ব্যাপারটা বাংলাদেশের সোসাইটিতে কম থাকায় আমাদের দেশের মেয়েরা কিন্তু বেশিরভাগ গ্রুপ করে বাইরে ভ্রমণ করছে এবং তারা এটা এনজয়ও করছে। পরে সেটা তারা দেখছে অন্য গ্রুপ যখন আগ্রহ দেখাচ্ছে তখন তাদের জন্য তারা কমার্শিয়ালি অ্যারেঞ্জ করছে, যেহেতু ওই কানেকশনগুলো থেকে যাচ্ছে। ওখানকার ইন্টারপ্রেটারকে কোথায় কোথায় যাওয়া হয়েছিল, কত খরচ হয়, জানে তো
তখন ওরা কিন্তু অর্গানাইজ করে। এই জন্যই আমাদের মনে হয় ভাবা উচিত, যারা আমরা ভ্রমণ নিয়ে কাজ করি তাদের ভাবা উচিত যে বাংলাদেশে কিভাবে আভ্যন্তরীণ ভ্রমণের ব্যাপারটা প্রমোট করা যায় মেয়েদের। অবশ্যই, এবং মানে ভ্রমণের ক্ষেত্রে তো প্রথম শর্ত বোধহয় নিরাপত্তা। এটা মানে মানে যাদের অভিজ্ঞতা শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হাফিজ ভাইয়ের কাছ থেকে একটু শুনি। আমার মনে হয় অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমার মনে হচ্ছিল আগে যখন এটা পেলাম তখন মনে হচ্ছিল এটা বোধহয় আলোচনাটা এমন হবে যে এইটারই জবাব দিতে হবে কিংবা এইটার উপরে বক্তব্য রাখতে হবে। তখন আমার একটা মাথায় এমনি কাজ করছিল যে 80 দশকের আগে আমরা একটা গান শুনতাম, একটা ছবি ছিল ইয়ে করে বিয়ে, আমি খুব ছবি দেখেছি ছোটবেলায়, ইয়ে করে বিয়ে, আর একটা ছিল হচ্ছে নীল আকাশের নিচে। এই দুইটা গানেরই যে একটা গান নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি, রাস্তায় যাওয়া, আরেকটা হচ্ছে যে পথেরও সাথী নামাবো পথে আজ, ভেবো না বন্ধু পিছিয়ে তাকিও না, সঙ্গে চলো আজ, এরকম। এই দুটো গানেরই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটার মধ্যে ঘোড়ার পায়ের শব্দ আছে, টপ 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 এরকম। এইটা আমার মনে হচ্ছিল যে এটার জবাব বোধ হবে মানে কি সুর বাজে, সে সুরটা হচ্ছে ঘোড়ার পায়ের শব্দ। এরকম করে আমি শুরু করতে চেয়েছিলাম, যদি ওরকম বক্তব্য হতো। ধন্যবাদ। থ্যাংক ইউ। মানে ওটাও তো আসলে গতির প্রতীক না? হ্যাঁ, এবার এবার হ্যাঁ, রানা। আজকের যে মানে আমাদের অনুষ্ঠানের শিরোনাম পথের হাওয়ায় কিশোর বাজে, তো এটা রবীন্দ্রনাথের গানের একটা চরণ। কিন্তু যে কোনো গানই, বিশেষ করে রবীন্দ্রনাথের গান ব্যাখ্যার অনেক উপায় আছে, যে যার মতো করে। নিজেই শুনেছি 1 লক্ষ বার যে গান, হঠাৎ একদিন শুনে মনে হলো আরে এই গানটা এইভাবে তো কখনো অর্থ করিনি, তো সেরকম আছে। তো এই গানটাও হয়তো অনেক রকমের অর্থ ভেতর থেকে তুলে আনা চরণ। তো এর পরের চরণ দুটোতেই আছে, পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। তো ভ্রামণিক যে তার প্রাণে ওই টান লেগেই থাকে, ওই টান লাগে বলে সে বেরিয়ে পড়ে ক্রমাগত। আর বাকি আমরা নানান কারণে নানান জায়গায় যাই, আমাদের যেতে হয় কাজের সূত্রে, কোথাও হয়তো স্বাস্থ্যের ভ্রমণও আছে। একদা তো স্বাস্থ্য ভ্রমণ একটা বড় ব্যাপার ছিল, খাওয়া বদল হতো, শিলংয়ে যেত, কালিম্পংয়ে যেত, এই সমস্ত জায়গা তো ছিলই। তো সেগুলো নানান ভাবে ঘটেছে, কিন্তু এই টানটা একটু ভিন্ন, তাকেই বোধহয় যথার্থ ভ্রামণিক বলবো, যার আসলে ওই টান, ওই পথের হাওয়ার সুর তার রক্তের ভেতরে আসে, তার বাজে, সে বেরিয়ে পড়ে। আমার তাই মনে হয় আর কি, শিক্ষা থেকে এইরকম। ভ্রমণের টাকা জোগাড় করার জন্য ছেলে বউ সবাইকে বেশ কিছু কিছু জবরদস্তি করতেন আর কি। না, সেটাই আসলে যে পথের হাওয়ায় শিশুর বাজে, ওই সুরটা আসলে যার বুকে বাজে তিনি প্রকৃত ভ্রামণিক। তো আমার মনে হয় আমরা আজকের আড্ডাটা এখানেই গুটিয়ে আনি। অশেষ ধন্যবাদ মোহাম্মদ হাফিজ ভাই, আব্দুর রব ভাই, নিশাত জাহান রানাপা। আর আজকে যারা এখানে দর্শক হিসেবে আছেন, আজকে যারা দর্শক হিসেবে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর দূর থেকে যারা শুনছে অশেষ ধন্যবাদ যুক্ত সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।